একটা আমার কম্পিউটারে র্যাম কি কাজে ইউজ করা হয়, মানে র্যামের কাজ কি? হ্যাঁ, টেম্পোরারি, যেমন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরিটা কী করে র্যান্ডমলি অ্যাক্সেস করবে, আমি যাই ব্রাউজ করি, যাই কাজ করি না কেন ওর সমস্ত ডাটাগুলো কোথায় মানে অ্যাক্সেস করে র্যামে। এটা বলছিলাম, দেন ভুলে গেছেন, একজনের মনে আছে শুধু, আরও জিজ্ঞেস করবো? আচ্ছা, মানে বাসায় যিনি এই জিনিসগুলো জানা থাকা দরকার, যদি আপনারা না দেখে থাকেন আবার আজকে কি আসে আবার দেখবেন, ঠিক আছে? তো চলেন আমরা আজকে বেসিক ইন্টারনেট সম্পর্কে আমরা যাব। এটা বেসিক কম্পিউটার ওপেন করে ফেলছি। বেসিক কম্পিউটার না, আমরা কি দরকার? বেসিক ইন্টারনেট দরকার। আচ্ছা, এখন দেখেন আমাদের বেসিক কম্পিউটার তো আমরা শিখলাম, কম্পিউটার বিভিন্ন পার্টস এইগুলো সম্পর্কে জানলাম। এখন আসেন যে ইন্টারনেটের সম্পর্কে আমাকে জানতে হবে। তো ইন্টারনেট না ছাড়া তো আমাদের কম্পিউটার বর্তমানে অনেক কিছুই করা যায় না। অফলাইনে কিছু কিছু করা গেলেও কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ অনলাইনে আমাকে করতে হয়। আর আমাদের যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ কী করতে হবে? অনলাইনে। অফলাইনে কোনো কাজই করা যায় না। নেটওয়ার্ক নাই, তাহলে আজকে আপনার কাজ বন্ধ। যেমন মাঝে মাঝে ক্লাসে এরকম নেটওয়ার্কের প্রবলেম করে, মাঝে মাঝে কখনো হঠাৎ করে। তো দেখা যায় আজকে ক্লাস এমনও ক্লাস গেছে এরকম, মানে কিছুই করা গেছে না, গল্প করে খাড়াইতে হয়েছে, কারণ আমাদের আর কিছু করার নাই। হয়তো মার্কেটিং বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলতেছি বা বিভিন্ন টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলতেছি, কিন্তু দেখা গেছে যে নেটওয়ার্ক ছাড়া আমাদের কিছু করার নাই, মানে এরকম হয়। এটা খুব রেয়ার কেস, কিন্তু নেটওয়ার্ক ছাড়া আমাদের কিছুই করা যায় না, কারণ আমাদের সমস্ত জিনিসগুলো কোথায়? নেটওয়ার্কের মাধ্যমে। তো নেটওয়ার্ক সম্পর্কে আমাকে বেসিক ইন্টারনেট সম্পর্কে বা নেটওয়ার্ক সম্পর্কে আমাকে জানা ধারণা। আজকে আমরা ওই টপিক নিয়ে গেলে কী করবো, কথা বলবো। কারণ নেটওয়ার্ক এবং কম্পিউটারের কম্বাইন একটা রিলেশনশিপ বা ইউজের মাধ্যমে কিন্তু আমরা সকল কাজ করি, ঠিক আছে? যেমন এখন আমি ধরেন কম্পিউটার পার্টস জানি, কিন্তু ইন্টারনেট সম্পর্কে আমার আইডিয়া কম, দেখা যাবে আমি ওই পার্টসগুলো ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? কম্পিউটারটা আমি ইউজ করতে পারতেছি না প্রপারলি। সো এই জিনিসগুলো আজকে চলো আমরা ইন্টারনেট সম্পর্কে জানি। যেমন এখন টপিকস টু লার্ন, মানে আজকে যে টপিকগুলো আমরা লার্ন করবো, হোয়াট ইজ ইন্টারনেট, হাউ ইন্টারনেট ওয়ার্ক, তারপর কি মিডিয়া, ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট ব্রাউজারগুলো আমরা বলবো। হোয়াট ইজ ইন্টারনেট ব্রাউজার, ইউজ অফ দ্য ইন্টারনেট ব্রাউজার, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এই সকল বিষয়গুলো আমরা জানবো। তো এই যে আজকের বা গত ক্লাসে মানে ক্লাসটা ছিল থিওরিক্যাল, আজকের ক্লাসটাও থিওরি, ঠিক আছে? এর জন্য আমাকে বেশি কথা বলতে হবে, আপনারা কি চুপচাপ করে বেশি বেশি করে শুনবেন। এখন যদি চুপচাপ করে ঘুমান তাহলে শোনা হইলো না, কাজে আসলো না। কী করতে হবে? চুপচাপে শুনতে হবে বেশি করে, ঠিক আছে? আর কোনো বিষয়ে ডাউট থাকলে সাথে সাথে কোয়েশ্চেন করবেন। যেহেতু থিওরিক্যাল ক্লাস, এজন্য হতে পারে ঘুম আসতেই পারে, স্বাভাবিক, কারণ আপনারা তো চুপ আছেন এই জন্য। তারপরে টপিকস আরও আছে, ইউজ অফ দ্য ইন্টারনেট, আমরা কীভাবে ইন্টারনেটগুলো আমরা ইউজ করি, এই বিজনেস, স্টাডি, বুকস, অনলাইন জবের ক্ষেত্রে ইনফরমেশনের জন্য আমরা ইন্টারনেটগুলো ইউজ করি। বা তারপরে লিঙ্কডিন, আচ্ছা লিঙ্কডিন এখানে দেখানো হবে না, ইম্পর্টেন্ট অফ লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটাগুলো আগে করা হইতো, এখানে আমরা এখন লিঙ্কডিনটা আমরা লাস্টে দেখবো, কারণ লিঙ্কডিন ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেসেস বর্তমানে। আমি সচরাচর সবচেয়ে আমাদের স্টুডেন্টের সাকসেস রেশিওর বেশিরভাগ ইনকাম করছে লিঙ্কডিন থেকে, বুঝছেন? ম্যাক্সিমাম ইনকাম লিঙ্কডিন, এমনকি অনেক ভালো ভালো মানে পজিশন, ওদের অ্যাকাউন্টগুলো অনেক ভালো লেভেলের, ঠিক আছে? সো লিঙ্কডিন আমরা ধরি আর কি, লিঙ্কডিন একটা প্রধান মাধ্যম ধরি ক্লায়েন্ট হান্টিংয়ের। বিশেষ করে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট লিঙ্কডিন থেকে। সো লিঙ্কডিনটা হচ্ছে প্রধান একটা, যেন আমরা কয়েকদিন পরে আমরা যখন আরও কী করি, ক্লাস শিখি, মানে আমাদের একটু কম্পিউটার সম্পর্কে নলেজ আসুক বা আমরা একটা ম্যাচুরিটি বাড়ুক কম্পিউটার রিলেটেড, তখন আমরা লিঙ্কডিন নিয়ে দেখাবো। গুগল সার্চ ইঞ্জিন, এগুলো আমরা জিমেল ক্রিয়েশন, গুগল ড্রাইভ, এগুলো আমাদের আগামী ক্লাসে থাকবে টপিকগুলো। আজকের যে আমরা টপিকগুলো থাকবে মেইনলি এটা, হোয়াট ইজ ইন্টারনেট, ইন্টারনেট কীভাবে কাজ করে, বিভিন্ন ব্রাউজার সম্পর্কে, এবং ইউজ অফ ইন্টারনেট সম্পর্কে কীভাবে কাজ করেন। চলেন আমরা একটা একটা করে শুরু করি। ইন্ট্রোডাকশন কি, ইন্ট্রোডাকশন অফ ইন্টারনেট কি আমরা সেটা জানি। হোয়াট ইজ ইন্টারনেট, যদি আমি এখন প্রশ্ন করি ইন্টারনেট কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আচ্ছা, আর কি বলবেন কিছু? ইন্টারনেট আমি জানি না। আচ্ছা, দেখেন তো এখানে কি বলা আছে, ইন্টারনেট, হোয়াট ইজ ইন্টারনেট, দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক। এটা ইন্টারনেট কি একটা গ্লোবাল নেটওয়ার্ক, এটা কি করে কি বিলংস অফ এ কম্পিউটার অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইস উইথ দ্য ইন্টারনেট। ইটস পসিবল টু অ্যাক্সেস অলমোস্ট এনি ইনফরমেশন কমিউনিকেটেড উইথ এনি ওয়ান এলস ইন দ্য ওয়ার্ল্ড
অ্যান্ড ডু মাচ মোর, মানে এখন এর চেয়ে আরও বেশি কিছু করা যায়। আচ্ছা, এখানে একটু তারা সংজ্ঞাভাবে বলছে, আমি যদি এখন আপনাকে এক্সপ্লেনেশন করি হোয়াট ইজ ইন্টারনেট। যেমন আমি বইয়ে পড়ছি, যেমন আইসিটি, ইন্টারে আইসিটি বইয়ে আছে। ইন্টারনেট কি? ইন্টারনেটটা হলো গ্লোবাল নেটওয়ার্ক, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানে ইন্টারনেট হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের সংযুক্তকারী নেটওয়ার্ক, বিভিন্ন কম্পিউটারগুলোর সংযুক্তকারী নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট। এটা এরকম একটা সংজ্ঞা আছে কিন্তু আইসিটি বইয়ে, দেখছিলেন? ইন্টারে কারা কারা পড়েন? ইন্টারে নাই? আইসিটি প্রথম অধ্যায় তো ইন্টারনেট, এবং প্রথম অধ্যায় আইসিটির প্রথম অধ্যায় প্রথম সংজ্ঞা। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান হয়, মানে সংজ্ঞাটা আমি বলতেছি। যেমন আইসিটি বই রয়েছে, ইন্টারনেট হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের সংযুক্তকারী কম্পিউটারগুলোকে সংযুক্তকারী নেটওয়ার্ক, যেমন এটাকে বলে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কানেক্ট হই। যেমন আমরা তখন আমাদের কেউ রিলেটিভ আছে, ইউকেতে আছে, কানাডাতে আছে, তাদের সাথে আমরা কীভাবে কানেক্ট হই? ইন্টারনেটের থ্রুতে কানেক্ট হই। তো ইন্টারনেট হচ্ছে এক গ্লোবাল নেটওয়ার্ক, যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের মানুষজনকে কী করতে পারি? অ্যাক্সেস করতে পারি, বা তাদের সাথে কানেক্ট করতে পারি, বা ইন্টারনেটের থ্রুতে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন জানতে পারি। ধরুন বর্তমানে যদি আমি কানাডার সম্পর্কে একটা ইনফরমেশন জানতে চাই, তাহলে আমরা কি কোথায় সার্চ করব? ইন্টারনেটে ব্রাউজারে গিয়ে সার্চ করবো, তখন আমরা তার ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাবো, তাই না? যেমন বিশ্বের যে কোনো প্রান্তের ইনফরমেশন আমরা কালেক্ট করার জন্য কিসের মাধ্যমে পারি? ইন্টারনেটের থ্রুতে কালেক্ট করতে পারি। তাহলে ইন্টারনেট যদি জিনিসটা কি, সেটাকে বুঝছি আমরা একটু হলে বুঝছি যে ইন্টারনেটটা হচ্ছে এমন একটা সংযুক্তকারী, মানে বিশাল একটা নেটওয়ার্ক, যেমন গ্লোবাল নেটওয়ার্ক, যার থ্রুতে আমরা কী করতে পারি? সমস্ত ইনফরমেশন, বই পড়া, অনলাইন গেম, হ্যাঁ, তথ্য আদান প্রদান, ছবি সেন্ড করতে পারি, ভিডিও সেন্ড করতে পারি। কিসের মাধ্যমে? ইন্টারনেটের থ্রুতে। যদি আমার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আমি কি ফেসবুক ব্রাউজ করতে পারবো না, মানে কোনো কিছুই করা যাবে না। সো তাহলে এক কথা যদি আমরা বলি, হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট ইজ দ্য গ্লোবাল নেটওয়ার্ক, এটা বিশ্বের বিভিন্ন প্রান্তে কম্পিউটারগুলোর সাথে সংযুক্তকারী যে বিশাল নেটওয়ার্ক, এটাকে বলা কি? ইন্টারনেট। আচ্ছা, ইউ ক্যান ডু অলসো ডু অল of this by connecting and computer to the internet, which is also called going online. যেমন আমরা যখন অনলাইন কানেক্ট থাকে, ইন্টারনেটটা কোনো ডিভাইসটা কানেক্ট থাকে, তখন কী করি? এটাকে আমরা বলি অনলাইনে আছে। আর যখন আমরা ডিসকানেক্ট থাকি ইন্টারনেট থেকে, তখন আমরা অফলাইনে থাকি, এরকম আছে। is online, it's just another way of saying of the connect of the internet, ঠিক আছে? এটা জাস্ট another way, একটা বলার একটা মাধ্যম, কানেক্ট আছে এটা আর কি। যখন আমরা কানেক্ট থাকি তখন অফলাইন থাকি, যখন এটা কানেক্ট তখন অনলাইন থাকি। এখন দেখেন, হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক? ইন্টারনেট কীভাবে কাজ করে জানি? আচ্ছা, এটা ইন্টারনেট বিষয়ে যদি আমরা এখন করে, এটা এই সিলেক্টেড বিষয়ে কিন্তু এটা কী আছে? 4 বছর ডিপ্লোমা কোর্স আছে, জানেন? মানে ইন্টারনেট আইএসপি বলা হয় এটাকে। আইএসপি মানে বিভিন্ন এখন ইউনিভার্সিটিতে কিন্তু ওই ধরনের কোর্স, মানে প্রোগ্রাম আছে আইএসপি। যেমন আমরা সিএসসি পড়ি না, এরকম আইএসপি ইন্টারনেট নিয়ে কি একটা কোর্স, ডেডিকেটেড কোর্স, 4 বছরের ডিপ্লোমা কোর্স আছে ইন্টারনেট নিয়ে। সো আপনি ইন্টারনেট যদি আমরা এত ডিপলি আমরা বুঝতে পারবো না, যে জাস্ট আমরা এই সম্পর্কে আমরা আইডিয়াটা থাকা দরকার, কারণ আমরা যখন কম্পিউটার ইউজ করবো, ইন্টারনেট সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আমরা কোনো কিছু, যেমন একটা ওয়াইফাই কানেক্ট করতেছি, হঠাৎ করে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আমার পিসির সাথে, তো কেন হচ্ছে না, এই বিষয়গুলো আমার জানা দরকার। না বাসায় গিয়ে কেউ কি করে দিবে? বারবার তো মানুষকে বলা যায় না, এই কাজগুলো আমাকে কী করা শেখা উচিত। তো দেখেন কি, প্রথমে এখানে একটু সংজ্ঞাভাবে বলা আছে, দেখেন কি আছে, এট দ্য পয়েন্ট ইউ মে বি কি ওয়ান্ডারিং হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, মানে কীভাবে ইন্টারনেটগুলো কাজ করে। দ্য exact answer is pretty complicated and would take a while to explain. যেমন কেউ জিজ্ঞাসা করে যে আপনার ইন্টারনেট কীভাবে কাজ করে, এটা সংক্ষেপে এক্সপ্লেন করা খুবই কমপ্লিকেটেড, আসলে কমপ্লিকেটেড। দেন আমরা ইন্টারনেট দেখতেই পাই না, কিছুই না, যেমন ওয়াইফাইয়ের মাধ্যমে আমার ফোন কানেক্ট হচ্ছে, এটা কীভাবে কানেক্ট হতেছে। আচ্ছা, তো এটা আসলে এক্সপ্লেন করলে খুবই কমপ্লিকেটেড। আমি যদি সংক্ষেপে আপনাকে এক্সপ্লেন করি, যেমন প্রথমে যেমন একটা ইন্টারনেটের মেইন একটা, যেমন আমাদের যে প্রথমে ছোটো থেকে যাই, যখন আমরা মোবাইলে কী করি, মোবাইলে ডাটা দিয়ে ইউজ করি, তারপর আমরা ওয়াইফাই আসছি, যে মোবাইল ডাটা ইউজ করি। মোবাইল ডাটা আমরা যে ডাটাগুলো ইউজ করি, সেটা কার সাথে কানেক্ট হয়? ইন্টারনেটের সাথে না। যেমন আমাদের কী থাকে, যেমন আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম, যেমন আমরা গ্রামীণ ফোন ইউজ করি, গ্রামীণ ফোনের রাউটার যেটা কোথায় থাকে?
টাওয়ার টাওয়ার, যে টাওয়ার যেমন আজকে কারেন্ট চলে গেছে, টাওয়ারে কারেন্ট অফ, মানে তার মানে দেখা যায় যে নেটওয়ার্ক চলে গেছে, নেটওয়ার্ক নেই। তাহলে আমাদের নেটওয়ার্ক পাচ্ছি কোথা থেকে? টাওয়ার থেকে। অর্থাৎ এখানে টাওয়ার মানে মেইন রাউটার এখান থেকে। তো এই টাওয়ার আবার কই থেকে ইন্টারনেট পাচ্ছে? স্যাটেলাইট থেকে, ঠিক আছে। স্যাটেলাইটের মাধ্যমে কী হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে টাওয়ার যেটা বলি আমরা, এটা মেইন রাউটার, সেটা আমরা থেকে ইন্টারনেট পাস দিচ্ছে, আর ওইখান থেকে আমাদের মোবাইলে সিগন্যাল, বা এখান থেকে আমি সিগন্যাল পাচ্ছি বা কানেক্ট করতে পারতেছি। তো দেখেন কয়েকটা ধাপে কিন্তু আমাদের ইন্টারনেটটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা এর ভিতরে আরও অনেকগুলো ধাপ আছে। যেমন আমরা যেমন ওয়াইফাই ইউজ করি, যেমন ওয়াইফাই আমাদের বাসায় দেখেন প্রথমে একটা রাউটার ইউজ করতে হয়, রাউটার না? তো মেইন কেবল থেকে, মানে মেইন লাইন থেকে আমার রাউটারে কানেক্ট করা হয়, রাউটার মাধ্যমে আমাদের বিভিন্ন ডিভাইসে কী করে দেয়, ইন্টারনেট কানেক্ট করে বা ইন্টারনেট পাঠায়। সেমভাবে আবার ওই যে মেইন লাইন থেকে তারা কই থেকে ইন্টারনেট নিয়ে আসে, তারা যে সাবমেরিন কেবলের মাধ্যমে বা বিভিন্ন যেমন সাবমেরিন কেবল মানে বর্তমানে আমাদের ভূগর্ভস্থতে কি আছে কেবলগুলো, মানে আপনি কিছুদিন আগে দেখেন এরকম ছিল না, যেমন মাটির নিচে লাইন মানে নেওয়া হয়েছিল অনেক দিন আগে থেকে, যেমন 2016-17 দিকে এই টাইমে। তো এই যে এখন বর্তমানে আমরা কিন্তু ওই কেবলের মাধ্যমে কি করতেছি, ইন্টারনেট এগুলো ইউজ করতেছি। তো ইন্টারনেট হাব, এখানে একটা অনেকগুলো হাব মেশিন আছে, মেশিনটাকে মানে স্যাটেলাইট থেকে কানেক্ট করে, স্যাটেলাইটের মাধ্যমে কি করা হয়, কানেক্ট করা হয়, ওইখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে কি করে সাপ্লাই করা হয়, ঠিক আছে। এখানে দেখেন আপনি একটা যেমন পিকচার দেখতে পারতেছেন যে ফিজিক্যাল কেবলস, এবং যেমন বিভিন্ন কেবলসের মাধ্যমে আমরা কি করে কানেক্ট করি। এখানে দেখেন আমাদের প্রথমে একটা স্টেশন দেখাচ্ছে, এখানে অনেকগুলা হাব বা নেটওয়ার্ক স্টেশন যেটা এখানে কানেক্ট করতেছে। ওইখান থেকে কি করে, ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে প্রথমে কোথা থেকে আসছে, যেমন এগুলোর ডিভাইস বিভিন্ন হাব, মানে এটা একটা কি, এটা সিপিইউ না, সিপিইউ, আচ্ছা এটা সিপিইউ না। ফার্স্ট অফ অল দেখেন ওই হাব থেকে আমাদের যেমন আমরা মেইন কানেক্ট করি, যেমন যে কোনো একটা নেটওয়ার্ক লাইন বা যেমন ম্যানুয়াল আইটি ধরেন, বা ওরকম আইটির নাম বলেন, কয়েকটা নাম বলেন, আপনারা কে কোনটা ইউজ করেন? ওয়াইফাইয়ের জন্য যেমন ম্যানুয়াল আইটি একটা আছে, আর আপনারা কি কোনটা ইউজ করেন? লিঙ্ক 3 আছে এরকম। তো লিঙ্ক 3 দেখেন প্রথমত তাদের মেইন কেবল থেকে আপনার বাসায় একটা রাউটার ইউজ করে না? তো ওইটাতে কেবল সংযোগ দিয়ে তখন ওই রাউটার থেকে আমাদের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিভাইসে কানেক্ট করে। তো এই জিনিসটা দেখা যায় প্রথমে স্টেশন থেকে, প্রথমে দেখেন ফোনে, এই জিনিসটা মানে আর একটা মানে ডিভাইসের মাধ্যমে খুব ইজিলি দেখা যায়। আমরা নেক্সট স্লাইডে গেলে আর একটু কি বুঝতে পারবো। এই দেখেন নেক্সট স্লাইডে হাউ ডাজ ইন্টারনেট ওয়ার্ক, এই এটা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রথম দেখে দিই আইএসপি, যেটা আইএসপি যেমন মেইন আইএসপি থেকে প্রথমে আমার এখানে একটা আইএসপি থাকে, যেমন ধরেন আমি একটা ডাটা সেন্ড করব অন্য কোনো সেন্টারে, সাপোজ ঢাকাতে আমি কি করতেছি, সেন্ড করতেছি, বা আমি সিলেক্ট এক জায়গা থেকে একটা নেটওয়ার্ক থেকে, যেমন আমি এখানে এয়ারটেল ইউজ করি, ওইখানে কেউ গ্রামীণ ফোন ইউজ করে, হতে পারে না এরকম। তো এই যে একটা আইএসপি থেকে আর একটা আইএসপি আন্ডার আমরা কি করতেছি, ডাটা সেন্ড করতেছি। যেমন প্রথমে দেখেন একটা কম্পিউটার থেকে কি করতেছে, বা একটা ল্যাপটপ থেকে একজন সেন্ডার মানে সে সেন্ড করতেছে ডাটাগুলো, যেমন একটা মেসেজ সেন্ড করছে, সেন্ড করার পরে প্রথমে দেখুন কি আছে, মেসেজগুলো ডাটা মানে সেন্ড হচ্ছে, লেখার পরে সেন্ড করতে, যেমন এই যে ইমোজি, ধরেন এইটা ইমোজিটা সেন্ড করতে প্রথমে কোথায় আসছে, আইএসপিতে আসছে। আইএসপিতে আসার পর দেখেন তারপরে এটা ডাটা প্রসেসিং হয়ে আমার কোথায় গেছে, এই যে দেখেন যেমন রাউটারে আমার আইএসপি থেকে বিভিন্ন দেখেন রাউটার মানে আমার বাসায় বা অন্য ওর বাসায় যে রাউটারটা কানেক্ট আছে ওই রাউটারে গেছে, রাউটার থেকে কোথায় গেছে, যেমন রাউটার হতে পারে একটা রাউটার, দুইটার ডিফারেন্ট রাউটারগুলো ইউজ করা হয়। হ্যাঁ, একটা আইএসপির আন্ডারে কিন্তু অনেকগুলো রাউটার ইউজ করা হয়। এটা মানে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের ক্ষেত্রে। যেমন একটা আইএসপির আন্ডারে অনেকগুলো রাউটার ইউজ করা হয়। যেমন আমরা আইএসপি বলতে যেমন একটা মেনের আইটি ধরুন, মেনের আইটি তাদের একটা আইএসপি, আইএসপি যেটা বলে আইএসপি আছে, তার আন্ডারে কিন্তু অসংখ্য ইউজার আছে না। তো ধরুন এই আইএসপির আন্ডারে আরও অনেকগুলো ছোটোখাটো রাউটারগুলো কী করে কানেক্ট করে, তো ওই রাউটারে বিভিন্ন কাস্টমারদেরকে ডিভাইসে আমাদের ডাটাগুলো বা ইন্টারনেটগুলো সাপ্লাই করে রাখে। তো তখন আইএসপি থেকে রাউটারের মাধ্যমে কোথায় আসছে, যে রিসিপিয়েন্ট মানে যে লোকেশনে যে আইপিতে সে সেন্ড করতেছে, যাকে আপনি সেন্ড করতেছে ওই ডাটার মধ্যে এখানে আসে মেসেজ ডাটা কি রিসেম্বল অন রিসিপিয়েন্ট, মানে সেখানে এটা প্রসেসিং হচ্ছে, এখানে আসার পরে কোথায় আসছে ডিরেক্টলি
ওই আইএসপিতে কানেক্ট হচ্ছে, যে আইএসপিতে যে আইপিতে আমি সেন্ড করতেছি ওই আইপি থেকে কী হচ্ছে, ওই আইএসপি থেকে রিসিভ হচ্ছে ডাটাগুলো। রিসিভ হওয়ার পরে প্রসেসিং করে কোথায় পাঠাচ্ছে, যার কাছে আমি ডাটাগুলো পাঠাচ্ছি, যেমন তার কাছে কী কী হচ্ছে, ডাটাগুলো পৌঁছাচ্ছে। দেন প্রসেসিংটা আবার দেখেন, আমি একটা সেন্ডার ফার্স্ট অফ অল একটা ডাটা সেন্ড করে, যেমন আমি সহজ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি যখন কাউকে কল দেই, সাপোজ কল দেওয়ার পরে ফার্স্ট অফ অল কল কোথায় যায়, টাওয়ারে যায়। যেমন আমাদের আমি যে টাওয়ারে থাকি না, এর নিকটবর্তী যে টাওয়ারটা আছে, যেই ধরনের কোম্পানি সিম ইউজ করি না কেন, ওই নিকটবর্তী যে টাওয়ার আছে, যেখানে এখানে কিছু আছে, আপনি হাওয়ার এলাকায় গেলেন যেখানে কোনো টাওয়ার নাই, সেখানে নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যায় না, পাওয়া যায় না। তো যেখানে নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যায় না, তখন আমার কল কি যায় না। তখন আমি যখন কাউকে কল করি, তখন ওই যে আমার নিকটবর্তী যে টাওয়ারটা আছে, ওইখানে কি কলটা, ওইটাইতে ফার্স্ট অফ অল কলটা সেন্টার ওইখান থেকে এখানে মানে প্রথমে টাওয়ারে রাউট করে, যেমন এত কলের মাধ্যমে সেম সিমের বা সেম, যেমন প্রত্যেকটা 11-10টা নাম্বার সেম, একটা নাম্বার কি বেশ কম, এরকম নাম্বার তো এরকম থাকে না, যেমন সব নাম্বারটিকে একটা এরকম রাউট করে, যে আমি নাম্বারে কল দিছি সেইটাকে ফাইন্ড আউট করে ওই যে লোকেশনে মানুষজন আছে, তার ওইখানে যে টাওয়ার আছে ওইখানে সিগন্যাল পাঠায়। মানে এই কাজগুলো অনেক মিনি সেকেন্ডে হয়ে যায়, যার কারণে আমরা বুঝতে পারি না। প্রথমে আবার বলতেছি, যেমন আমি কাউকে কল দিই বা কোনো কাউকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাম, বা কাউকে আমি কল দিলে সহজে বুঝতে পারবেন, তখন কলটা কোথায় যায়, টাওয়ারে যায়। টাওয়ারে এখানে রাউট করে যে তাই সে লোকেশন ট্র্যাক করে, যে ওই যে নাম্বারটা আছে ওটা কোন জায়গায় আছে। যেমন আমি এখান থেকে ঢাকায় কল দিতে পারি না, আমি ওখান থেকে রাজশাহী কল দিতে পারি, আমি ওখান থেকে দেখেন আমি আমার সুনামগঞ্জ বা ধরেন আমি আমাদের সিলেটে বিভিন্ন জায়গায় আমি কল দিতে পারতেছি, ঠিক আছে। তো ধরেন এখান থেকে কল দেওয়ার পর যখন ও রাউটারে রাউট করে যাবে, আমার নিকটবর্তী যে রাউটার আছে, যে টাওয়ারটা আছে ওইখানে যাবে, ওইখানে সিগন্যালকে রাউট করবে। দেন সিগন্যাল যখন সে ট্র্যাক করতে পারবে, তখন যেমন আমি ঢাকাতে কল দিচ্ছি, তো ওই ঢাকার নিকটবর্তী জায়গা যে টাওয়ারটা আছে সেখানে কি যাবে, সিগন্যাল যাবে। তো ওইখান থেকে রাউট করে তারপর ওই কি যে যার কাছে আমি কল দিছি তার কাছে কি যাবে, কল যাবে। তো এই যে কাজগুলো, এই যে প্রসেসগুলো, এটা খুবই কম সেকেন্ডে কম সময় হয়ে যায়, যার কারণে আমরা অনেকটা কী করি না, বুঝতে পারি না। তো একটা ইন্টারনেট কীভাবে কাজ করে এটাকে আমরা বুঝছি মোটামুটি। তো এটা স্ট্রাকচারগুলো কিন্তু আরও কমপ্লিকেটেড, আমরা যদি আরও ডিপে যাই তারা আরও কমপ্লিকেটেড হবে, মানে তখন ভেঙ্গে অনেক কিছু আছে, তখন ওইখানে আমাদের আজকে ক্লাস সময় নষ্ট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, বুঝছেন। তো আমার বেসিক বিষয়গুলো আমি বললাম, আরও ডিটেলসে যাচ্ছি না। তো নর্মালি যেমন যেমন আমরা একটা ডাটা যখন কোনো মাধ্যমে পাঠাই, এখানে দেখেন আরও কিছু বিষয় আছে আমরা সামনে পাবো মনে হয়, ওয়ার্ড কেবল আছে, কেবলগুলো আছে, আমরা আরও সামনে পাবো আইপি রিলেটেড। যেমন ওই যে ডাটাগুলো আছে, যেমন প্রত্যেকটা ডিভাইসে তাদের নিজস্ব আলাদা ডাটা আইপি থাকে, মানে আইপি মানে একটা সে বুঝে কীভাবে, যে যেমন আমার আরেকটা বিষয় চিন্তা করেন, আপনাদের কোয়েকশন হচ্ছে না, আমি কোয়েকশন করি, আমি আবার আনসার দিই। সাপোজ ধরেন আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আমার হোয়াটসঅ্যাপ দেখেন হতে পারে আমার ডিভাইস ধরেন 3টা, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, একটা মোবাইল ফোন। আচ্ছা, ওই যে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো একসাথে কটাতে যায়, যেমন ধরেন আমি 3টাই লগ ইন করা আছে, আমার 3টা ডিভাইসে লগ ইন করা আছে, একসাথে কি একটা করে যায় না, একসাথে 3টা ডিভাইসে আসে একসাথে। সে বুঝলো কীভাবে যে এইটা আমার ডিভাইস, এখানে এই যে অ্যাকাউন্ট 2-3 থেকে হতে পারতেন, এখন সিস্টেম না, যেখানে কি আছে ইন্টারনেট কানেকশন আসছে, বা যেখানে ইন্টারনেট কানেকশন ফার্স্ট আছে ওইখানে ওইটাতে আগে আসে, আর যেটাতে ইন্টারনেট কানেকশন স্লো ওইটাতে পরে আসতেছে। তো এই হলো বিষয়। যেমন এটা মেন জিনিসটা হচ্ছে, সে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে বাজবে, প্রত্যেকটা নাম্বারে এক একটা আইপি থাকে, এক একজন মানুষের ক্ষেত্রে যেমন এক একটা ডিভাইস এর আইপি থাকে। আইপি কে, হ্যাঁ আইএসপি না আইপি বললাম কি, আইপি অ্যাড্রেস কি। এবার আমি যখন হোয়াট ইজ আইপি লিখি, সার্চ করি এখানে হোয়াট ইজ, আমরা রিয়েল আইপি এবং পাবলিক আইপিটা আমরা জানবো। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, a unique string capture that I define each computer using the internal
প্রোটোকল কমিউনিকেটেড ওভার দ্য নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট প্রোটোকল, যেন এক একটা কম্পিউটারে বা এক একটা ডিভাইসে তার নিজস্ব কী থাকে, তার নিজস্ব আইপি ও আইপির মধ্যে কানেক্ট করে। যেমন আমার এই ডিভাইসের আইপি কি আপনার আইপি কি সেম কিনা দেখেন তো। মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিই, সরি মাই আইপি অ্যাড্রেস জন্য আপনি সার্চ করেন, প্রত্যেকটাই আমাদের একটা নিজস্ব আইপি আমাদের পাবো। এই যে হ্যাঁ আমাদের আইপি, হোয়াট ইজ মাই আইপি, যেমন এটা হলো আমাদের আইপি, এই ডিভাইসের আইপি অ্যাড্রেস। আপনি যদি আপনার বাসায় গিয়ে নেটওয়ার্ক কানেক্ট করে আপনি সার্চ করে দেখেন যে আপনার এখানে আলাদা আইপি থাকবে, এখানে একটা আইপি, আপনাদের প্রত্যেকটা ডিভাইসে আলাদা আইপি। তো মানে মানুষজন আমাকে চিনে, কারণ ওই আইপির মাধ্যমে আমাকে কী করে নেটওয়ার্কে চিনে, ঠিক আছে। তখন দেখা যায় যে হয়তো আমাকে মেসেজ দিয়েছি, আপনাকে চলে যেতে পারতো, ঠিক না, বা অন্য কাউকে মেসেজ আরও জন কিছু চলে যেতে পারে। তো এই যে চলে যায়, এখন ফরওয়ার্ডিং করা হয় বা অনেক কিছু আছে সিস্টেম যেটার মাধ্যমে করা হয়, কিন্তু নর্মালি যাকে সেন্ড করছি তাকে এসে যাবে, কারণ কি আমাকে আইপি ট্রেক করে কি করে আমাকে সে যায়। আচ্ছা, এটা আর ডিটেলস যাওয়ার প্রয়োজন নেই। আমরা নর্মালি যেভাবে বুঝতে পারছি যে একটা নেটওয়ার্ক কীভাবে কাজ করে, কাজটা হচ্ছে যে প্রথমত আমাদের এক একটা মানে সেন্ডার বা রিসিভার যারা আছে, সেন্ডার কাছ থেকে প্রথমে আমাদের রেকর্ড করতে আইএসপিতে যাবে, আইএসপি থেকে রাউটারের মাধ্যমে কি যাবে, ওই যে লোকেশন আমি সেন্ড করতেছি ওই আইএসপিতে যাবে, সেখান থেকে রাউট করে যে লোকেশন আমাকে পাঠাইছি সেই তার কাছে কী হবে, সেন্ড করবে। বুঝা গেছে বিষয়টা? এটা নর্মাল প্রসেস, আর কিছুই না। তারপর দেখেন আমরা আরেকজন ইন্টারনেট মিডিয়া, আমরা এটি সম্পর্কে জানি। হোয়াট ইজ দ্য ওয়েব, সেটা আমরা গতদিন একটু মনে বলছিলাম, প্রথম ক্লাসে বলছিলাম মনে ওয়েব বলছিলাম না একটু। আচ্ছা, ওয়েবটা কি? দ্য ওয়ার্ল্ড উইড ওয়েব, এটা এর মানে WWW যেটা, এর মিনিং দ্য ওয়ার্ল্ড। ওয়েবটা কি দেখি কারো মনে আছে কিনা, মনে নাই? আচ্ছা, usually the call the web for the short is a key collection of different website who can access through the internet. আচ্ছা, যেমন এটা আমরা গত ক্লাসে আরো ডিটেইলস বলছিলাম শুরুর দিনতে, ওয়েব এবং হোয়াট ইজ ওয়েব এবং হোয়াট ইজ ওয়েবসাইট, এটা বলছিলাম না? তো ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইট কি বলে কি মনে আছে বলেন তো? আমার নিজের ডাটাগুলো রাখি আমরা যেখানে, যেটার মাধ্যমে এটা হলো ওয়েবসাইট, হতে পারে পোর্টফোলিও, হতে পারে বিজনেস, যে কোনো ক্ষেত্রে এখানে যা রাখবো ওইগুলাই কী করবে মানুষজন শো করবে। আর এই যে প্রসেসের মাধ্যমে, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে প্রসেসের মাধ্যমে এই ওয়েবসাইটগুলো রান করা হয় বা ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই, কাশির মাধ্যমে আমরা দেখতে পাই ওয়েবের মাধ্যমে, ওয়েব ব্রাউজার বলা হয় বা ওয়েব বিভিন্ন অ্যাপ্লিকেশন বলা হয়। তো যার মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলো আমরা শো করি বা ভিজিট করি, দেখতে পাই, বিভিন্ন ফটো ইমেজগুলো আমরা দেখতে পাই, সার্চ করি, এগুলো প্রত্যেকে এটাকে কি বলা হয়? ওয়েব। আর এই ওয়েবটা মেইনলি কানেক্ট করে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এই যে ইউ ক্যান অ্যাক্সেস থ্রু দ্য ইন্টারনেট, মানে আমরা সব কিছু অ্যাক্সেস বা ওয়েবসাইটগুলো কী করি, বিভিন্ন ডিফারেন্ট লোকেশন ইজ কালেকশন of different website we can access through the internet, মানে আমরা ডিফারেন্ট লোকেশন ডিফারেন্ট ওয়েবসাইট মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো কীভাবে দেখতে পারি, অ্যাক্সেস করতে পারি ইন্টারনেট। ধরুন আমি এখন আমার কোনো একটা ওয়েবসাইটকে আমি সার্চ করতেছি, যেন আমার ওয়েবসাইটে আমি এখন সার্চ করি, যখন এখন ইন্টারনেট না থাকে তাহলে কি আসবে? হ্যাঁ, এটাই ছিল স্যার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি খুঁজে পান নাই, ঠিক আছে এটা। তো যেন আমি এটাকে সার্চ করছি, তার মানে কী পাইলাম, যেমন আমি আমার ইন্টারনেটের থ্রুতে কী করতেছি, আমি এটাকে কানেক্ট করতে পারছি, ভিজিট করতে পারতেছি। তো যার মাধ্যমে, যার থ্রুতে আমি কী করি, ইন্টারনেট অ্যাক্সেসের থ্রুতে যাকে আমি ভিজিট করতে পারি, সার্চ করতে পারি, বা আমার ডাটা কালেকশন বা তার সম্পর্কে আমি জানতে পারি, তাকে কী বলা হয়? ওয়েব। বুঝছেন সেটা? ওয়েব কি দেখেন কি আছে যে ইমেজ, আমরা কি মেড আপ কি রিলেটেড ট্যাগস, ইমেজ অ্যান্ড আদার রিসোর্স, এগুলো আমরা করতে পারি। ওয়েবসাইট ক্যান কি রিসেম্বল আদার ফর্মস অফ মিডিয়া লাইক নিউজ পেপার, আর্টিকেল অর টেলিভিশন প্রোগ্রাম, এগুলো সবগুলো আমরা কি ওয়েবের থ্রুতে দেখি, কিসের সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে। আচ্ছা, যেমন দ্য পারপাস অফ ওয়েবসাইট ক্যান বি অলমোস্ট এনিথিং, এ নিউজ প্ল্যাটফর্ম, an advertisement, an online library, and a forum for sharing image, etc. Education site like us, site like us, মানে আমাদের মতো বিভিন্ন অনেক এডুকেশনাল ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আমরা করতে পারি।
মানে ইন্টারনেটের থ্রুতে আমরা এই সকল বিষয় অ্যাক্সেস করি, আর যার থ্রুতে আমরা পাই এগুলা ওয়েবের থ্রুতে, ওয়েব ব্রাউজার বলি না, কয়েকটা ওয়েব ব্রাউজার যেমন মজিলা, ক্রোম, মানে অপেরা মিনি, এগুলো হলো ওয়েব ব্রাউজার। তো এই ওয়েবের থ্রুতেই আমি কী করি, ওয়েবসাইটটা সার্চ করি, আমার বিভিন্ন ডাটাগুলো কালেক্ট করি, ইনফরমেশন কালেক্ট করি, বিভিন্ন ধরুন কোর্স, তাকে কোর্সগুলো দেখি বা মানুষের সম্পর্কে জানতে পারি, পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পারি, কার মাধ্যমে, কার থ্রুতে, ইন্টারনেটের ইউজের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে একটা ওই যে ফায়ার অপটিক কেবল। আচ্ছা, ফাইবার অপটিক কেবলটা কি, মানে আমাদের ইন্টারনেট যখন আমরা ইউজ করি, তো এটা হচ্ছে ওয়্যারলেস, এটা হচ্ছে কেবল, যেটা আর কি কেবলের থ্রুতে, যেমন কেবলের থ্রুতে আমরা ইন্টারনেটটা ইউজ করতে পারি, আবার ওয়্যারলেস অর্থাৎ ওয়াইফাইয়ের মাধ্যমে, ওয়াইফাই যেটা আমরা বলি ওয়্যারলেস মাধ্যমে কি ইন্টারনেট ইউজ করতে পারি। ফাইবার অপটিক কেবল কি সেটা আপনি এখানে একটু পরে, মানে আমরা এটার কি আর কি জাস্ট এক্সপ্লেনেশনটা আছে কীভাবে আমরা ফাইবার অপটিক্যাল কীভাবে কাজ করে, যে কী দেখেন একটু আমরা যদি রিডিং পড়ি, ঠিক আছে। A fiber optic cable is a network cable that কি হবে connect of glass fiber inside the insulated casing। আচ্ছা, তারপরে the design for long distance high performance data network। এটা তো বোঝা, মানে ইজিলি না পড়লেই বোঝা যাচ্ছে, যেমন নেটওয়ার্ক কানেক্ট আমরা দুইভাবে করতে পারি, দুইভাবে আমরা সামনে পাচ্ছি। এবার প্রথমটা যেটা মানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে, যেমন ধরেন আমরা ওই যে কোনো নেটওয়ার্ক স্টেশন, নেটওয়ার্ক বা যে কোম্পানি যেটা আছে, যেমন মেনর আইটি বললাম, তারপরে লিঙ্কট্রি, তারা যখন আমার বাসা পর্যন্ত নিয়ে আসে, সে কীভাবে নিয়ে আসে, কেবলের মাধ্যমে, কেবলের মধ্যে নিয়ে আসে না, কেবলের থ্রুতে ইন্টারনেটগুলো নিয়ে আসে না, মানে ওয়্যারলেস নিয়ে আসে কেবলের মাধ্যমে। আর কেবল মানে কেবল দিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে যাতে পারফরমেন্স, তারপরে লং ডিস্টেন্স এর উপর ডিপেন্ড করে আমরা কেবল ইউজ করা হয়। আবার যখন আমরা একটা রুমের ভিতরে বা কিছু অফিসে আমরা কী করি, ওয়্যারলেসটা ইউজ করি, বা লং মানে শর্ট ডিস্টেন্স যেখান থেকে আমরা ইজিলি নেটওয়ার্ক কানেক্ট করতে পারি, ওয়্যারলেস বা রাউটারের মাধ্যমে ইউজ করি। তাহলে ফাইবার অপটিক কেবলটা কি পাইলাম, যে এটা ইন্টারনেট কেবল, নেটওয়ার্ক প্রোভাইড করা হয় কেবলের মাধ্যমে, যেমন কী কী ক্ষেত্রে হাই পারফরমেন্সের জন্য, লং ডিস্টেন্সের জন্য এটা এই ধরনের কী করা হয়, কেবল ইউজ করা হয়। আপনার একটু রিডিং পড়লে পারবেন, যেমন ফাইবার অপটিক কেবল সাপোর্ট মাচ অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারনেট, মানে সব ধরনের ম্যাক্সিমাম ইন্টারনেটগুলো সাপোর্ট করে, সব ধরনের ফাইবার অপটিক কেবল দিয়ে শুধু ইন্টারনেট, যেমন আমরা যে টিভির ডিস্ক লাইন, যেগুলো আমরা টিভির ডিস্ক লাইনগুলো দেখি, সেটা কীভাবে এই ফাইবার অপটিক কেবলগুলোর মাধ্যমে ডিস্ক লাইন কী দিয়ে কানেক্ট করা থাকে, কেবল দিয়ে কানেক্ট। যেমন এতে কী আছে, ইন্টারনেট কেবল কি টেলিভিশন অ্যান্ড টেলিফোন সিস্টেম, সবগুলোতে এই ধরনের কেবলগুলো ইউজ করা হয়। তাহলে নেটওয়ার্ক আমরা কেবলের মাধ্যমে ইউজ করতে পারি, আমরা সামনে ওয়্যারলেস পাবো। তারপর আরেকটা আছে কি, ইউটিপি ল্যান কেবল, যেটা আমরা ইউজ করে থাকি আমাদের কম্পিউটারগুলোর সাথে, আমরা কানেক্ট করতে থাকি ইউটিপি, এই ধরনের ল্যান কেবলগুলো আমরা ইউজ করে থাকি। তো ল্যান কেবলের আমরা পোর্টগুলো দেখছিলাম না গত ক্লাসে, এই পোর্টগুলো আমরা এই দেন তার পোর্টের সবিষয় হয়তো খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে। তো এটার জন্য আমরা একটু রিডিং পড়ি, কি আছে, ইউটিপি স্ট্যান্ড অফ কি আনশিল্ডেড টুইস্ট পেয়ার কেবল, এটাকে বলা হয় টুইস্ট পেয়ার কেবল, এটা মনে রাখি না। বা টুইস্ট পেয়ার কেবল কোন ল্যান কেবল না ফাইবার কেবলকে বলা হয়, ল্যান কেবলকে বলা। এগুলো কিন্তু আপনার আইসিটি বইতে পাবেন, যারা ইন্টার পরীক্ষা দিবেন তাদের কাজে লাগবে, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন থাকে। আচ্ছা, তারপর ইউটিপি কেবল ইজ এ 100 OHM copper cable that constituent of the unshielded twist pair surrounded by an outer jacket। আচ্ছা, তো এটা দ্বারা আর কি তার মানে তার কনফিগারেশনগুলো বলতেছে, ফাইবার ল্যান কেবলটা কী কী তৈরি করে, যেমন কি ইউটিপি কেবল ইজ 100 OHM কপার কেবল, যেটা কপার দিয়ে 100 OM দ্বারা কী করা তৈরি করা, দ্যাট কনস্টিটিউয়েন্ট কি 202 থেকে 1800 টুইস্ট পেয়ার্স কী করবে, হ্যাঁ 2 থেকে 1800 কি আনস্প্লিটেড টুইস্ট পেয়ার সারাউন্ডেড, মানে বিস্তৃত বাই অ্যান
আউটার জ্যাকেট, তাদের আউটার যে জ্যাকেটটা আছে, জ্যাকেট মানে তাদের আউটার জ্যাকেট, এটা কি 200 থেকে মানে তাদের ইউনিটগুলো বোঝাচ্ছে আর কি, হয়তো এখানে 2 থেকে 1800 কি আনশিল্ডেড। আনশিল্ডেড মিনিং কি? আনশিল্ডেড, হ্যাঁ আবরণ, আবরণ, ঠিক আছে, আনশিল্ডেড আবরণ, আবরণ, আনশিল্ডেড দেখা, আনশিল্ডেড মানে আবরণহীন, ঠিক আছে। আচ্ছা, তো এটা ইউটিউবি ল্যান্ড কেবল যেটা বলছিলাম, যেমন প্রথম বললাম ফাইবার অপটিক কেবল, যার মধ্যে আমাদের ইন্টারনেটগুলো কানেকশন করা হয় লং লাস্টিং এবং হাই পারফরমেন্স ক্ষেত্রে, এবং যেমন ডিস্ক লাইন হতে পারে বা বিভিন্ন ল্যান্ড কেবল, বিভিন্ন ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো এটা কি আমরা ফাইবার অপটিক কেবল ইউজ করি। আর একটা হচ্ছে কি ইউটিউবি ল্যান্ড কেবল আমাদের মানে এটা তার কনফিগারেশনটা বলতেছে। আর নর্মালি আমরা ইউজ করি বিভিন্ন, যেমন রাউটার টু বিভিন্ন ডেস্কটপ বা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে, রাউটার টু বিভিন্ন ডিভাইসে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি, আমাদের ডেস্কটপের সাথে কানেক্ট করে আমাদের বিভিন্ন মানে এই ধরনের ফাইবার ল্যান্ড কেবলটা আমরা ইউজ করে থাকি। আর এই ফাইবার অপটিক কেবল কিন্তু আমরা আমাদের বিভিন্ন ডিভাইসে কী করা হয় না, কানেক্ট করা হয় না, এটা লং ডিস্টেন্স নেটওয়ার্কের ক্ষেত্রে। যেমন ধরো আমার মেনর আইটি তাদের অফিস হইলেও কি, তাতে আইএসপি, মানে আইএসপি বলতে কি, যেমন নেটওয়ার্কের যে সেন্টার, নেটওয়ার্ক সেন্টারটা যেটা হলো ধরুন জিন্দাবাজার, এখন আমার এখানে কি দরকার, তার ইন্টারনেটের সার্ভিসটা দিবে, তো ওইখান থেকে কি ল্যান্ড কেবলে নিয়ে আসবো না ফাইবার অপটিক কেবলে নিয়ে আসবো? ফাইবার অপটিক কেবল থেকে আমরা কী করবো, নিয়ে আসবো। আর আমাদের যেমন ওই রাউটার থেকে আমরা যে কেবলগুলো ইউজ করা হয়, যেখানে এই যে কেবলগুলো ইউজ করা হয়েছে, এই যে কেবলটা, এটা কি, এই যে সাদা রঙের যে কেবলটা আছে ল্যান্ড কেবল হিসাবে ইউজ করা হয়েছে ডিভাইসে, ঠিক আছে, যেটা মানে লং ডিস্টেন্স না, শর্ট ডিস্টেন্সগুলোতে ইউজ করা হয়। তারপর দেখেন ওয়াইফাই তো আর আমরা সহজে বুঝি, সবাই ইউজ করি। ওয়াইফাই কি? ওয়াইফাই ইজ এ ওয়্যারলেস নেটওয়ার্কিং টেকনোলজি দ্যাট ইউজ রেডিও ওয়েভ টু প্রোভাইড ওয়্যারলেস হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস। যেমন আমরা ওয়াইফাইটা আমরা ওয়্যারলেস, যেটা আর কি তারবিহীন, যেটা এক কথায় তারবিহীন আমরা কি নেটওয়ার্ক অ্যাক্সেস পেয়ে থাকি। আচ্ছা, এ কমন misconception is that term Wi-Fi is short from wireless fidelity. However, Wi-Fi is a trademark phrase that refers standard. আচ্ছা, এই স্ট্যান্ডার্ড মানে however Wi-Fi trademark phrase that refers to IEEE 808, এটা কি স্ট্যান্ডার্ড, এটা মিনস কি বোঝাচ্ছে? মেবি এরকম কিছু, কারণ আলাদাভাবে কিছু বোঝা যাচ্ছে না। এ কমন যাই হোক, এটা তাহলে ওয়াইফাই এবং ওয়্যারলেস যে নেটওয়ার্কিং টেকনোলজিটা আমরা বুঝলাম কি, ওয়াইফাইয়ের মাধ্যমে যেমন রেডিও ওয়েভস দ্বারা কী করা হয়, রেডিও ওয়েভের মাধ্যমে, যেমন ওয়্যারলেস তারবিহীন যে নেটওয়ার্ক সিস্টেমটা, যেমন আমাদের মোবাইল ফোনের সাথে যে আমরা ইন্টারনেটগুলো কানেক্ট করি, এটা তো সিমের ব্রাউজারের মাধ্যমে, আর ওটা কি মাধ্যমে, ওয়াইফাইতে আমরা ওয়্যারলেস কী করি, মানে কানেক্ট করি, ওয়্যারলেস ওয়াইফাই হিসেবে ইউজ করি। তো ওয়াইফাই আমাদের however is Wi-Fi is trademark phrase that refers to, আচ্ছা IEEE এটা কি দেখি তো, আমরা একটু সার্চ করি। দেখি তো, এটা সার্চ করে IEEE, এই যে আসছে 802.11 11X, এটা সার্চ করলে আসছে। আচ্ছা, উইকিপিডিয়াতে আমরা পড়লে পাবো। আচ্ছা, স্ট্যান্ডার্ড অফ দ্য পোর্ট বেস নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল, আচ্ছা PPNSE, যেটা ইজ এ পার্ট অফ দ্য IEEE, এটা গ্রুপ নেটওয়ার্কিং কি, ইট প্রোভাইড অ্যান অথেন্টিকেশন, বুঝছে, হ্যাঁ ঠিক আছে, বুঝছে, এটা
আচ্ছা ওকে, তারপরে আমরা যেটা এটাতে বুঝলাম, এটা হচ্ছে যেমন আমরা আমাদের ওয়াইফাই যেটা আছে, যেমন কম্পিউটারের যে জিনিসগুলো যেটা আমরা ইউজ করি, দেখেন এখানে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসগুলো আছে, আর এখানে যে ওয়্যারলেসটা আছে, ওয়্যারলেসগুলোতে যে আইপি বা যে স্ট্যান্ডার্ডে ডাটা বা কানেকশন বিল্ড আপ হয় বা ডাটা প্রসেসিং হয়, সেটা হচ্ছে কি এই IEEE 802.11x স্ট্যান্ডার্ডস। এই স্ট্যান্ডার্ড ডাটাগুলো কী করা হয়, ট্রান্সফার হয় বা নেটওয়ার্কগুলো কানেক্ট হয়। ওইটা এখানে এগুলো পড়লে বোঝা যাবে। দেখছেন এগুলো কিন্তু আইএসপি ওই যে গ্র্যাজুয়েশনের লেভেলের পড়ালেখা এখানে মানে এটা করা হয়েছে, এটা দিয়ে অনেক বড় মানে করা হচ্ছে বর্তমানে, বা এটা দিকে পড়ালেখা করলে তারপর স্যাটেলাইটে যে কাজ করার মানে সুযোগ মিলে, স্যাটেলাইট নিয়ে কাজ করা ওই দিকে যাওয়া হয়। আচ্ছা, আমাদের এতটুকু জানলেই হবে। দেন আসেন কি আইপি অ্যাড্রেস। এই জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য। এই আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের আরও মানে ডিটেলস কথা বলা হবে যখন আমরা মার্কেটিংয়ে যাব তখন নিয়ে। তো আইপি অ্যাড্রেসটা মেন কি, আইপি হলো ইন্টারনেট প্রোটোকল, মানে যার মাধ্যমে ডাটা পাস হয়, ডাটা প্রসেসিং হয়, ডাটা পাস হয়, ডাটা আমরা দেখতে পাই। যে address is an address of your network hardware. So it helps in key connect your computer to other device on your network and over the world. মানে সারা বিশ্বে এটা কানেক্ট করা হয়। and IP address is made up a number of characters. আচ্ছা, আইপি অ্যাড্রেস আমাদের এখন বর্তমানে দুই ধরনের আইপি অ্যাড্রেস পাই, IP4 ভার্সন 4 এবং ভার্সন 6। ভার্সন 4গুলো কী নাম্বারগুলো চিনে রাখেন। ভার্সন 4 নাম্বারগুলো মেড আপ অফ নাম্বার, যেমন 255 এটা ইউজ করা হয়। অ্যান্ড ভার্সন 6-এর ক্ষেত্রে এখন বর্তমানে কী করা হয়, এটা এই ধরনের ক্যারেক্টারগুলো ইউজ করা হয়, যেমন আলফাবেট ইউজ করা হয় এবং নাম্বার ইউজ করা হয়। আর ভার্সন 4 ইজ অনলি নাম্বার, ঠিক আছে। তো ভার্সন 6 এবং ভার্সন 4-এর মধ্যে তফাৎ কী, মানে কী করা হয়েছে, যেমন আগে ভার্সন 4টা আসছিল, যেমন এটা আগের যে নেটওয়ার্কগুলো ইউজ করা যায়, ভার্সন 4 থেকে ভার্সন 6-এর স্পিড বেশি। আমাদের এখানে ভার্সন 6টা ইউজ করা হয়। ভার্সন 6টা এখন আসে, আমরা একটু এক্সপ্লেন করি। ভার্সন 4টা হচ্ছে আমাদের বর্তমানে আমরা পাবলিক আইপি হিসেবে ইউজ করি, রিয়েল আইপি না, রিয়েল আইপি। এবং ভার্সন 6 এখন যে রিয়েল আইপি, মানে এটা রিয়েল বলতে বোঝায় ডেডিকেটেড আইপি। ডেডিকেটেড আইপি বলতে আমার ডিভাইসের জন্য শুধুমাত্র আমার এই আইপি। ডেডিকেটেড আইপি বলতে মানে রিয়েল আইপি ও ডেডিকেটেড আইপি একই জিনিস, যেটা হচ্ছে শুধুমাত্র একটা ডিভাইসে, আমার ডিভাইসের জন্য শুধুমাত্র এই আইপি। এটা কিন্তু এর প্রাইসও কিন্তু অনেক বেশি। আপনি যদি কোনো ওই যে ডাটা সেন্টার যেখান থেকে আমরা ওয়াইফাই নিয়ে আসেন, তাকে বলে যে আমার রিয়েল আইপি দরকার, ডেডিকেটেড আইপি আমার, দেখবেন বলবে 5,000 টাকা লাগবে, মানে মান্থলি ফি 5,000 2,000 এরকম দিতে হয়, বুঝলেন, আরও বেশি দিতে হয় ডেডিকেটেড আইপি বলতে এটা হচ্ছে যে শুধুমাত্র আমার ডিভাইসে এই আইপিটা ইউজ করা হবে, বুঝছেন। আর শেয়ার আইপি মানে আমার এই আইপি আন্ডারে আরও সাব আইপি অনেকজন মানুষ কানেক্ট করতে পারে, বুঝলেন নাই। শেয়ার আইপি হচ্ছে আমার আইপি একটা আছে, যেমন একই আইপির আন্ডারে আর অনেকগুলো আইপি কী করে কানেক্ট করে, অনেকটা ডিভাইস কানেক্ট করতে পারে। আর ডেডিকেটেড আইপি একই আইপির থেকে একটা ডিভাইস কানেক্ট করে। তো শেয়ার আইপি এবং ডেডিকেটেড আইপি আমাদের দরকার হবে আগে আরও সামনের ক্লাসে। আমরা ফাইবার যখন ক্লাস আসবো, ফাইবারে আমাদের ডেডিকেটেড আইপি দরকার হয়। অনেক সময় শেয়ার আইপি বিশাল সমস্যা করে, আইডি চলে যায়, আইডিতে অনেক প্রবলেম করে ফাইবারে। আমরা ডেডিকেটেড আইপি নিয়ে আরও ডিটেলসগুলো আলোচনা করবো। এই মুহূর্তে আমরা যেহেতু আমাদের সামনে এই নিয়ে আলোচনা আছে, ওখানে এই বিষয়গুলো আমরা আর স্কেপ করতে। আইপি অ্যাড্রেসটা কী সেটা বুঝছি, আইপিটা কি কে বলবেন, কাকে ধরাবো, কে অমনোযোগী আছেন? ইন্টারনেট প্রোটোকল, যার মাধ্যমে ডাটা কী হয়, প্রসেস হয়, আদান প্রদান হয় ইন্টারনেটের মাধ্যমে। এবং একটা ডিভাইসের সাথে কী হয়, আইপি দ্বারাই কানেক্ট করা হয় একটা ডিভাইস নেটওয়ার্ক। আর একটা নেটওয়ার্কগুলো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কানেক্ট করা হয় কী দিয়ে, আইপির মাধ্যমে, আইপি অ্যাড্রেস দ্বারা। যেমন ওই যে আমাদের ধরেন আপনি একটা ফোন কী হয়েছে হারছে, বা ফোন ট্র্যাক করে কীভাবে, আইপি অ্যাড্রেস মাধ্যমে। বা আমরা ইএমআই নাম্বার বলে, ইএমআই নাম্বার দিয়ে তার আইপি অ্যাড্রেস দিয়ে কী করে ফোনগুলো ট্র্যাক করে। আপনার আইপি অ্যাড্রেস পাইলে আপনি কোথায় কী আছেন, যেমন হ্যাকাররা যে আমার ডিভাইসগুলো হ্যাক করে, লোকেশনগুলো ট্র্যাক করে, এগুলো প্রত্যেক কী দ্বারা, আইপি অ্যাড্রেস দ্বারা, ঠিক আছে। ট্র্যাক করে সব কিছু আইপি অ্যাড্রেস দ্বারা ট্র্যাক করা হয়। আচ্ছা, তার টাইপ অফ ইন্টারনেট,
ইন্টারনেটকে টাইপ বিভিন্ন মানে টাইপ অফ ইন্টারনেট সার্ভিস, মানে বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্ভিসগুলো নিয়ে এখন আলোচনা করা হচ্ছে এখানে। প্রথমে টাইপ অফ ইন্টারনেট সার্ভিসগুলো দেখেন কি আছে। দি টাইপ অফ ইন্টারনেট সার্ভিস ইউ চুজ উইল লার্জলি ডিপেন্ডেড হুইচ ইন্টারনেট সার্ভিস প্রোভাইড, আইএসপি যেটা, আইএসপি মানে সার্ভার, যেটা আইএসপি মেইন সার্ভার আর কি মেইন সার্ভ ইউর এরিয়া, মানে আইএসপি মেইনলি এটা সার্ভার, মেইনলি সার্ভার কি আমরা পাবো আর সামনে। সার্ভারটা হচ্ছে ডাটা, যে সার্ভার দুজন, এটা নেটওয়ার্ক সার্ভার যেখানে ডাটাগুলো মেইন ইন্টারনেটগুলো এখান থেকে কী করা হয়, ট্রান্সফার করা হয় বিভিন্ন রাউটারের মাধ্যমে। আর আরেকটা সার্ভার হচ্ছে যেখানে আমার ডাটাগুলো স্টোর করা হয়, ঠিক আছে। আচ্ছা, along with the type of service that they offer, here are some common type of internet service. কয়েকটা common type of internet service, ডায়াল আপ চিনি না, এটা কি ডায়াল আপ টেলিফোন, যেটা আমরা কল রিসিভারও আছে এবং কলও করা যায়, কলও করতে পারে, কল সেন্ড করতে রিসিভও করতে পারে। তখন এটা আমরা যখন পরে কি আছে দেখেন তো, একটু পড়েন তো। দিস ইজ জেনারেলি দ্য স্লোয়েস্ট টাইপ অফ ইন্টারনেট কানেকশন, মানে এটা মনে রাখেন, ডায়াল আপ এটা সবচেয়ে স্লোয়েস্ট, মানে সবচেয়ে স্লো ইন্টারনেট কানেকশন যেটা, অ্যান্ড ইউ শুড প্রবাবলি অ্যাভয়েড ইট আনলেস ইট ইজ দ্য অনলি সার্ভিস অ্যাভেলেবল ইন ইউর এরিয়া। যেমন ডায়াল পেডটা হচ্ছে কি শুধুমাত্র এরিয়া ভিত্তিক, যেমন আমাদের এখানে আমাদের যদি একটা অফিস এনভায়রনমেন্ট থাকে, ওই এনভায়রনমেন্টে যেমন একজনের সাথে অন্যজন কানেক্ট করার জন্য ইউজ করা হয়, মানে এটা একটা বা এখনকার ক্ষেত্রে ডেভেলপ করা হয়েছে, কিন্তু এটা ডায়াল আপ মেইনলি অফিসের মধ্যে কিন্তু ইউজ করার ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন রিলেটেড এরিয়া, মানে দেখেন কি আছে, এটা বলছে ডায়াল আপ সার্ভ দ্য অ্যাভেলেবল ইন ইউর এরিয়া, মানে আমাদের এরিয়া ভিত্তিক কী করা হয়, এটা কাজ করে, সার্ভ করে ইন্টারনেটগুলো। তারপরে আছে কি আছে, টাইপ অফ ইন্টারনেট ডিএসএল। আচ্ছা, ডিএসএলটা তারপরে আছে কেবলের মাধ্যমে, তারপরে কি স্যাটেলাইট, তারপর 3G এবং 4G। আচ্ছা, তারপরে একটু রিডিং আমি একটু পরে আপনার বাসায় গিয়ে আবার এটা পড়িয়ে দেখেন। ডিএসএলটা কি, ডিএসএল সার্ভিস ইউজ টু এ ব্রডব্যান্ড কানেকশন, যেটা আমাদের এই যে এর আগে ছিল যে ব্রডব্যান্ড কানেকশনগুলো, যেমন মডেমের মাধ্যমে আমাদের ইউজ করা হতো। মডেম চিনেন না? মডেম কি চিনেন? মডেম আছে আপনাদের? which make it much faster than dial up, মানে ডায়াল আপ থেকে মডেম ডিএসএলটা কি একটু ফাস্টার। ডিএসএল কানেক্ট টু দ্য ইন্টারনেট কি বাই এ ফোন, আর কি লেগেছে বাই এ ফোন লাইন, বাট ডাজ নট রিকোয়ার টু হ্যাভ এ কি ল্যান্ডলাইন at home. Acha, and unlike dial up, you will be able to use the internet and your phone line at the same time, মানে আচ্ছা, যেমন ডিএসএলটা ইউজ করা হয়, যেমন ডায়াল আপ যেটা আমরা পাইলাম আগে, ডায়াল আপটা অনলি কি আমাদের রিলেটেড মানে আমাদের নির্দিষ্ট এরিয়াতে কি করে কাজ করে, আর শুধুমাত্র ফোনে মানে কানেক্ট করার ক্ষেত্রে। আর ডিএসএলটা কি একই সাথে ইন্টারনেট এবং কল আপ, ফোন দিয়ে কল আপ দুটাই কী করা যায়, ডায়াল আপের মাধ্যমে, ডিএসএলের মাধ্যমে করা যায়, কল এবং ইন্টারনেট ইউজের মাধ্যমে, মানে ফোন এবং বা অন্যান্য ডিভাইস একসাথে কী করা যায় ইন্টারনেটগুলো। অ্যান্ড আনলাইক ডায়াল আপ, ইউ উইল এবল টু ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড ইউর ফোন লাইন দেন সেম টাইম, মানে একই সময়ে দুটাই কী করা যায়, ইউজ করা যায়। তারপর কেবল তো এখন আমরা যাই ইউজ করি কেবলতে ইউজ করি, ম্যাক্সিমাম কেবল ইউজ করা হয়। কেবল সার্ভিস কানেক্টেড কি টু দ্য ইন্টারনেট বাই কেবল টিভি যেটা আছে কেবল, এটা বাই আর কি বাই বোঝাচ্ছে এরকম। although you necessarily need to have cable TV in order to get it use a broadband connection and can be faster than both dial up and DSLR service যেটা, however it not only available where cable TV is available, মানে এটা সব জায়গায় কি নাই অ্যাভেলেবেল না, অনলি কেবল টিভিতে মানে কেবল টিভিতে অ্যাভেলেবেল। যেমন আমাদের এই যে
যেটা আর কি কেবল যেগুলো আমাদের যে ল্যান্ডলাইন কেবল যেটা ইউজ করি আমরা, ল্যান্ডলাইন আছে আপনার কি মানে ম্যাক্সিমাম তো ওয়াইফাই ইউজ করে বাসা বাড়িতে। ল্যান্ডলাইন কেবলগুলোতে যেমন এই যে কেবলটা যেটা ইউজ করা হচ্ছে শুধুমাত্র ওই যে ডিভাইসটা কানেক্ট করা হয়েছে ওই ডিভাইসেই পাচ্ছে, না অন্য কোথাও পাচ্ছে? বুঝেন নাই? মানে কেবলগুলো যেমন যে ডিভাইসে আমি কানেক্ট করব ওই ডিভাইসটাই কী হবে, ইন্টারনেট পাবে, না আমি ওটাতে কানেক্ট করছি সাথে আমার মোবাইলে কানেক্ট হবে না, মনে রাখেন যে ডিভাইসে কানেক্ট করবো ওই ডিভাইসে কানেক্ট করবে। কিন্তু ডায়াল প্যাড এবং ডায়াল আপ এবং ডিএসএলআর চাইতে কেবলটা মোর দেন ফাস্টার, এটা অনেক ফাস্ট কাজ করে। আচ্ছা আমরা এখন কি জানতেছি এগুলা না ইন্টারনেটের ইউজগুলা, মানে কি কি কাজে বর্তমানে এখন ইন্টারনেটটা ইউজ করে এই মুহূর্তে আমরা জানতেছি। যেমন টাইপ অফ ইন্টারনেট সার্ভিস, ইন্টারনেট কোন কোন সার্ভিস বর্তমানে কী কোন সার্ভিস দিচ্ছে বা কোন কোন সার্ভিসে ইউজ করা হয়। তারপর দেখেন স্যাটেলাইট, স্যাটেলাইটটা কি? A satellite connection ups broadband but does not require cable or phone line. বুঝছেন সেটা? যেমন কেউ বলছে যে স্যাটেলাইটটার ক্ষেত্রে আমাদের কোনো কেবল এবং ফোন লাইনের দরকার হয় না। ইট কানেক্ট দ্য টু ইন্টারনেট থ্রু দ্য স্যাটেলাইট অরবিটিং দ্য আর্থ, মানে সারা পৃথিবীতে কী করতে পারে, এটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটগুলো কানেক্ট করতে পারে। অ্যাজ এ রিজাল্ট ইট ক্যান বি ইউজ অলমোস্ট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো এজ এ রিজাল্ট কী করা যায়, স্যাটেলাইটের কানেক্ট নেটওয়ার্কটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইউজ করা যায়। এটা বুঝেন নাই মনে হয়? এজ এ রিজাল্ট ইট ক্যান বি ইউজ অলমোস্ট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই কেবলটা মানে ইউজ করা যায়, মানে ইন্টারনেট ইউজ করা যায় কিসের মাধ্যমে, স্যাটেলাইটের ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা দেন আসেন কি আছে যে স্যাটেলাইট কানেকশন আর অলসো ইউজুয়ালি স্লোয়ার দেন ডিএসএলআর কেবল, মানে স্যাটেলাইট কানেকশনটা কি আছে কি ডিএসএল এবং কেবলের চেয়ে কি একটু স্লোয়ার। কারণ কি এটা তো ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে, ডিএসএল যেটা হচ্ছে আর কেবল যেটা এটা আমাদের একটা নির্দিষ্ট ডিভাইস থেকে সম্পূর্ণটাই এই ডিভাইসে পাচ্ছে। আর এটা যেহেতু স্যাটেলাইটে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো থেকে ইউজ করে তখন বেশি সংখ্যক মানুষ কানেক্ট হইতে পারে, সব জায়গাতেই কানেক্ট হয়ে যায়, এটা ওদের তুলনায় একটু স্লোয়ার কাজ করে। তারপর 3G এবং 4G, এটা তার ফোন লাগবে না, এটা আমরা সবাই ইউজ করি ফোনে। বর্তমানে 5G চলে আসছে, 5G ফোন পাওয়া যায় এখন। বর্তমানে 4G ইউজ করি না ইন্টারনেট, 4G বা অনেক মোবাইলে নর্মালি 5Gও চলে আসছে। যেমন 3G অ্যান্ড 4G সার্ভিস অলমোস্ট কি কমনলি ইউজ উইথ দ্য মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনে এইগুলো ইউজ করি। অ্যান্ড ইট কানেক্ট ওয়্যারলেস থ্রু ISP নেটওয়ার্ক, মানে ওয়্যারলেসের মাধ্যমে আমরা কী করি ISP নেটওয়ার্কের সাথে আমরা এটা কানেক্ট করি। ISP তো বুঝছি আমরা, ISPটা কি ডাটা সেন্টার বা ইন্টারনেট সেন্টার, এটা সার্ভার ধরতে পারি যেখানে থেকে ডাটাগুলো প্রসেসিং করা হয়, পাস করা হয় অন্যান্য ডিফারেন্ট লোকেশনে। আচ্ছা হাউ অ্যাবাউট দিস টাইপ অফ কানেকশন আর নট অলওয়েজ অ্যাজ এ ফাস্ট ডিএসএল অর কেবল, মানে কানেকশনটা আর নট মানে ডিএসএল এবং কেবল যে ইন্টারনেট সার্ভিসগুলোর থেকে কি নেয় ফাস্ট নেয়। অবশ্যই ওয়াইফাই কি ওয়াইফাই বলতে ডিএসএল এবং কেবল যেটা এটাকে ওয়াইফাই বলতেছে। ওয়াইফাই থেকে কিন্তু 3G এবং 4G থেকে কোনটা ফাস্ট, ডিএসএল এবং কেবলগুলোই ফাস্ট তুলনামূলকভাবে। দে উইল অলসো লিমিট দ্য অ্যামাউন্ট অফ ডাটা ইউ ক্যান ইউজ ইচ মান্থ, মানে লিমিট থাকে এমন ডাটা আপনি ইউজ করতে পারবেন প্রত্যেক মাসে, which isn't the case with most broadband plans, মানে যার কারণে কি which isn't the case with most broadband plans, প্ল্যানগুলো ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে কি নয়, এই সকল কারণে এটা ব্রডব্যান্ডের মধ্যে কি ইউজ করা যায় না নাকি। আচ্ছা তারপরে দেখেন ইন্টারনেট ব্রাউজার। আচ্ছা ইন্টারনেট ব্রাউজার কি গেটিং অ্যাক্সেস দ্য ইন্টারনেট ব্রাউজার, কীভাবে ইন্টারনেট ব্রাউজারগুলো আমরা কাজ করি বা কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি সেটা দেখেন। আচ্ছা যদি এখানে আমরা রিডিংটি পড়ি, ব্রাউজার অল্টারনেটিভলি কি রেফার দ্য এজ এ ওয়েব ব্রাউজার অর ইন্টারনেট ব্রাউজার। এ ব্রাউজার ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম, মনে রাখেন এ ব্রাউজার ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম টু প্রেজেন্ট অ্যান্ড এক্সপ্লোর connect on the world web. Those pieces of connect included picture, videos and web page are connected using hyperlink and classified with URL. URL means টা হচ্ছে কি
uniform resource identifiers. This page is an example of the web page that can be viewed using browser. আচ্ছা, তো মানে দিস ইজ এই পেজটা আর কি বোঝা যাচ্ছে এটা একটা ওয়েব পেজ, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট আমি রিডিং পড়তেছি আর কি। যেমন HTML কি, HTML মিনিংটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর URLটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আর HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্স। আমরা অনেক সময় আবার পাবো HTTPS বাদে HTTP দিলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এসটা হচ্ছে আমাদের সিকিউর করার জন্য, যেটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হয় SSL সার্টিফিকেট, মানে অর্থাৎ ওয়েবসাইটটা সিকিউর, মানে সিকিউর এখানে কেন বলা হয় যে আমাদের ডাটা যে প্রসেসিং হয়। আচ্ছা, ডাটা প্রসেসিংয়ে যখন এখানে কথা আসছে আরেকটা বলে, যেমন আমাদের একটা ইমেজ, আমরা যে ইমেজগুলো সেন্ড করি, ধরুন আমার একটা ফটো আমি কী করলাম, কোনো একটা লোকেশন আমি সেন্ড করলাম, ফটোটা কীভাবে যায় বলেন তো? প্রত্যেকটা ফটো একটা পিক্সেল হয়ে যায়, পিক্সেল বোঝে না, ফটোর কিন্তু পরিমাপে একবার পিক্সেল। হ্যাঁ, নাম্বার অ্যাকাউন্ট একটা পিক্সেলে কি করা হয়, মানে ফটো আমাদের যে আমরা ফটো সেন্ড করি, ধরো বলে ফুল একটা ফটো সেন্ড করলাম বা অনেক বিশাল একটা ফটো সেন্ড করলাম, সেটা কিন্তু একসাথে ওখানে কী না ওই যে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় না, ওই ISP-তে যায় না, তখন সে একটা পিক্সেল হয়ে কী হয়, ডাটাগুলো ট্রান্সফার হয়। আর এই পিক্সেল যখন সম্পূর্ণ পিক্সেল যাবে, তখন দেখেন অনেক সময় দেখেন যে আমার একটা ফটো আমি কী করছি, ওপেন করতেছি, যেমন আস্তে আস্তে এরকম নিচে কী করে দিয়েছে, অর্ধেক আসছে, তারপর সম্পূর্ণটা আসছে, এরকম দেখে না অনেক সময়। তো এটার কারণ হচ্ছে যেমন পিক্সেলগুলা কী আসছে, সবগুলো আসে যেভাবে সেন্ড করছে সেই একইভাবে এখানে এসে কী হয়, প্লেসমেন্ট হয়। আর প্লেসমেন্ট যখন সম্পূর্ণ প্লেসমেন্ট হয়, তখন আমরা পরিপূর্ণ ছবিটা দেখতে পাই। এখানে যদি কিছু পিক্সেল মিস হয়, তখন দেখা যাবে অর্ধেক আসছে না, মানে সবটা আসছে, খান আসছে না, এরকম আছে ছবি, আছে না এরকম, মানে অর্ধেক আসছে, মুখ আসছে না, তো মানে মানে গলা কেটে গেছে এরকম, তাহলে বোঝা যাচ্ছে এখানে পিক্সেলটা কি হচ্ছে, মিসিং হচ্ছে। তো এই যে ডাটা মিসিংয়ের ক্ষেত্রে আগে এরকম ডাটা খুব বেশি মিসিং হইতো, যেমন এমন হয়তো যে আমি একটা লোকেশন পাঠাচ্ছি, দেখা যাচ্ছে যে এটা ওই লোকেশনের ডাটাগুলো যাচ্ছে না, বা আমি যে সার্চ করতেছি ওটা সিকিউর ছিল না, তো ওইটার সিকিউর করার ক্ষেত্রে HTTPS যোগ করা হয়েছে, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আর আমাদের ওয়েবসাইট এগুলো ইউজ করা হবে, যেমন এটাকে বলা হয় SSL সার্টিফিকেট, এটা ইউজ করা হয়, ইনস্টল করা হয়, যাতে ডাটাগুলো কী হয়, সিকিউরলি কী হয়, এখান থেকে মিসিং হয়। যেমন ধরেন আপনার তো একটু ডিটেলস জন্য এখানে একটু অ্যাড করি, যেমন বিভিন্ন হ্যাকাররা যে হ্যাকাররা যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইনফরমেশন হ্যাক করে, তখন আগে কীভাবে হ্যাক করতো, যেমন জানেন এটা, যেমন ডাটা আপনি ওখান থেকে ওই জায়গায় সেন্ড করছেন, মধ্যখানে সে ধরে ফেলে, জানেন, মধ্যখানে ধরা যায়। যেমন ধরুন আপনি ডাটা এক জায়গা থেকে আরেকটা ISP থেকে আরেকটা ISP-তে আপনি সেন্ড করতেছেন, এই মধ্যখানে অ্যাটাক করা যায়, মধ্যখানে ধরা যায়, মানে মধ্যখানে ধরা যায়। যেমন এই যে ডাটা যখন একটা সিকিউর মাধ্যমের জন্য আমরা সেন্ড না হয়, তখন এটা এখান থেকে মানে মধ্যখান থেকে কী করে ডাটাগুলো নেওয়া যায়, বুঝছেন? তো আগে এরকম অনেক মানে সমস্যা হতো। হ্যাঁ, এটা সম্ভব কীভাবে সম্ভব, এটা সম্ভব করা আছিল আগে। যেমন ডাটাগুলো তখন কী করা যায় না, মানে সিকিউরলি যখন ট্রান্সফার না হয়, তখন মধ্যখান থেকে ডাটা মিস হয়। আগে হ্যাকাররা এই সুযোগটা কাজে লাগাইত, বুঝছেন? এখন কী হয়, আমাদের হ্যাকিং শিখা লাগবে এখন, বা দেখানো লাগবে, বুঝছেন? এটা করা হয়তো তখন আমরা কী করতে হয়, তখন এই থেকে ডাটা মিস না হলে তখন আমরা সিকিউর প্রসেসটা কী করা হয়েছে, ইনস্টল করা হয়েছে। এখন দেখেন আপনারা যখন কোনো ওয়েবসাইটে SSL-টা সার্টিফিকেট না থাকে, তখন এটা ওয়েবসাইটে ওপেন হয় না, বিভিন্ন ঝামেলা করে আপনাকে ওয়ার্নিং দেবে, যে আপনার ওয়েবসাইটটা সিকিউর না, ঠিক আছে? সিকিউর আমরা বুঝবো কীভাবে, ধরেন আমি যদি দেখাই আপনার সিকিউর, যেমন যে কোনো একটা এই যে IP অ্যাড্রেস দেন, IP অ্যাড্রেস ধরুন এটা কিন্তু ওয়েবসাইট, google.com, এটা ওয়েবসাইট, তখন আপনি এখানে আসলে দেখেন এতে কানেকশন ইজ সিকিউর। যদি আপনার এটা কানেকশন SSL বা ওই সিকিউর না থাকে, এটাকে আপনাকে রেড দেখাবে, রং দেখাবে যে আপনার ওয়েবসাইট ইজ নট সিকিউর, আপনার ওয়েবসাইটটা সিকিউর না। তো এই যে ডাটা সিকিউর ট্রান্সফার প্রোটোকলটা আপনাকে কী করে, সিকিউরিটি দিচ্ছে ডাটাগুলো, যাতে আমার যে নির্দিষ্ট জায়গায় আমি ডাটাটা ট্রান্সফার করছি ওই জায়গায় পর্যন্ত কী করে পৌঁছায়। আচ্ছা, হোয়াট ইজ ইন্টারনেট ব্রাউজার? তাহলে আমরা বুঝছি ব্রাউজার, দিস কল ইজ ব্রাউজার। যেমন এই যে আমরা একটা ব্রাউজ করতেছি বা উইকিপিডিয়াতে আমরা ব্রাউজ করতেছি, যে কোনো এটা, আর এটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার, মানে এটা একটা হাইপার লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে যেমন আমি আমাদের
আগে আমাদের ওয়েবসাইটের কথা বলছিলাম যে আমি ওয়েবসাইটের দেন এটাও সিকিউর, আমরা যদি এখান থেকে দি কানেকশন ইজ সিকিউর মানে HTTPS লেখা আছে, যেখানে দেখবেন অনেক এই ধরনের অনেক সার্ভিস দেওয়া হয়, যেমন আমাদের ফ্রিল্যান্সিং অনেক, যেমন ওয়েবসাইটে SSL ইনস্টল করে দেওয়া, এটা একটা সার্ভিস আছে কিন্তু। তো ওই যে এখানে যেমন তখন আমরা তাদের এখানে ওয়েবসাইটে কি থাকবে HTTP শুধু S নাই, মানে S নাই মানে বোঝা যাচ্ছে এটা সিকিউর না, তখন এটাকে সিকিউর করে দিতে হয়, এটা একটা সার্ভিস আছে আমাদের, মানে SSLটা ইনস্টল করে দেওয়া লাগে, তখন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। তো যেমন যে কোনো একটা এই যে এটা হলো, এটাকে বলা হয় কি URL, এটা কি বলা হয় URL, যার মাধ্যমে এই URL এর মাধ্যমে যখন আমরা কোনো ওয়েবসাইট সার্চ করি দেখেন আমার ডাটাগুলো আমরা পাচ্ছি যে পাই, আর এই যে যার মাধ্যমে আমি কি করি সার্চ করি এটাকে কি বলা হয় ওয়েব ব্রাউজার, ঠিক আছে, বা ইন্টারনেট ব্রাউজার, বোঝা গেছে? তা এই আমরা কোন ব্রাউজারটা ইউজ করতেছি বর্তমানে? গুগল ক্রোম ব্রাউজারটা আমরা কি করতেছি ইউজ করতেছি। আচ্ছা, তারপরে আর কি আছে এখানে দেখি, এই যে দেখা যায় হোয়াট ইজ দ্য ইন্টারনেট ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজারগুলো কী কী দেখানে দেখা আছে কি there have been many different web browsers that have come and go over the year, মানে এটা অনেক বছর যাবত চলতেছে। the first name World Wide Web, the later changed to কি Nexus, মানে প্রথমে যে আমরা ব্রাউজারটা ফার্স্ট যে ব্রাউজারটা তখন ওয়ার্ল্ড উইড ওয়েব এই নামে ছিল ব্রাউজারটা, দেন কি ছিল নেক্সাস নামে আসছিল নেক্সাস, তারপরে কি ওয়াজ ইনভাইটেড টাইমস ব্যানার্স-লি ইন 1999, মানে 1990 সালে নেক্সাস নামে এই ব্রাউজারটা কি করে কি নাম টিম বার্নার্স-লি, আচ্ছা টিম বার্নার্স সেই এটাকে কি করে ইনভাইটেড করে মানে উদ্বোধন করে। তারপর দেন লিস্ট অফ দ্য কারেন্ট ইন্টারনেট ব্রাউজার, বর্তমানে আমাদের যে ব্রাউজারগুলো আমরা পাই গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, তারপর মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, অ্যাপেল সাফারি, তারপরে অ্যামাজন সিল্ক। সাফারি চিনেন? সাফারি কিসে ইউজ করা হয়? অ্যান্ড্রয়েডে না iOS-এ, ঠিক আছে। সাফারি ব্রাউজারগুলো ইউজ করা হয়, অ্যামাজন লিঙ্ক উভয়টাতে ইউজ করা যায়, অসুবিধা হয় না। তো এই হলো আমাদের ব্রাউজার। কার কোনো কোয়েকশন আছে ব্রাউজার সম্পর্কে? এতটুকুই মনে হয় শেষ আজকের টপিকগুলো। আজকের টপিকগুলো মানে এখান থেকে এই টপিকটা এখানেই শেষ, এখানে কোনো কোয়েকশন আছে কি না? তাহলে আমি যদি আমাদের নামাজের সময় হয়ে গেছে, এখানে জন্য আমি আর একটু ওভারভিউ দিই প্রথম দিক থেকে 2 মিনিটে ওভারভিউ। যেটা প্রথমে আমরা পাইলাম হোয়াট ইজ ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটা গ্লোবাল নেটওয়ার্ক যার মাধ্যমে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের সাথে এবং কম্পিউটারের সাথে কী করতে পারি কানেক্ট করতে পারি, কার মাধ্যমে? ইন্টারনেটের থ্রুতে, তাই না? তারপরে আমরা পাইলাম কি ইন্টারনেট, এটা পাইলাম তাহলে হাউ ডাজ ইন্টারনেট ওয়ার্ক, ইন্টারনেট কীভাবে কাজ করে। ইন্টারনেট ফার্স্ট অফ অল একজন সেন্টার থেকে আইএসপিতে যায়, আইএসপি থেকে ওই লোকেশনে রিলেটেড আইএসপিতে কী করে সার্চ করে, তারপর ওই নির্দিষ্ট যে লোকেশনে আমি সেন্ড করছি ওই আইএসপি সার্চ করে তার আইপিতে ওই লোকেশনে কী করে সেন্ড করে দেয়। নর্মাল এক্সপ্লেনেশন যেটা আছে, এটার বিহাইন্ড দ্য সিন অনেক বড়, অনেক জটিল, বুঝছেন? ওই স্পেসিফিক বিষয় নিয়ে আপনার এক বছর পড়া লাগে, বুঝছেন? ওই স্পেসিফিক বিষয় নিয়ে যেমন সেকেন্ড ইয়ার থেকে আইএসপি বা নেটওয়ার্কিং নিয়ে কী করা লাগে, একটা মানে এক ইয়ারই আছে নেটওয়ার্কিং, বুঝেন? এই মানে 4 বছরের ডিপ্লোমা তো এক ইয়ার মানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এইরকম এই সাবজেক্টটা পাওয়া যায়। তো 1 বছরের পড়ালেখা এক মানে 5 মিনিটে কি হবে? আচ্ছা, তারপর মিডিয়া পাইলাম তারপরে হোয়াট ইজ ওয়েবটাও পাইলাম। ওয়েবটা কি কে বলতে পারবেন? যার থ্রুতে আমাদের বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েবগুলো আমরা সার্চ করি বা সেখান থেকে ডাটা কালেক্ট করি, ইনফরমেশনগুলো কালেক্ট করি কিসের থ্রু? ইন্টারনেটের থ্রুতে, যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে থাকি, সেটাই হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ওয়েব মানে ওয়েব ব্রাউজার যেটা আর কি। তারপর আমরা পাইলাম যে ইন্টারনেট আমরা অনেকভাবে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে কি যেমন ফাইবার অপটিক কেবলের থ্রুতে, কেবলটা কি কখন ইউজ করা হবে? লং ডিস্টেন্স ফাইবার অপটিক কেবল ইউজ করা হবে। যেমন লেনটা কী হয় বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করার ক্ষেত্রে ডিভাইস এবং মানে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের ল্যান কেবলটা ইউজ করি। আমার জীবনে যেমন কম্পিউটার ল্যাপটপের সাথে কানেক্ট করতে ল্যান পোর্টটা লাগবে না, আমরা ফাইবার অপটিক কেবল লাগবো,
ল্যান কেবলটা ইউজ করব। তারপরে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, যার মাধ্যমে মানে রেডিও ওয়েবের মাধ্যমে কি করে নেটওয়ার্কগুলো সাপ্লাই করে পেয়ে থাকি আমরা। আর এটাও কিন্তু স্লো না, এটা আমার নির্দিষ্ট ডিস্টেন্স মানে একটা নির্দিষ্ট মানে এরিয়া ভিত্তিকে খুব ভালো কাজ করে এবং ফাস্টেস্ট থাকে, হাই স্পিড থাকে ইন্টারনেট, যেটা ওয়্যারলেসের মাধ্যমে। তারপরে আমরা যে একটা জিনিস পাইলাম আইপিটা কি ইন্টারনেট প্রোটোকল, এটা যেটা অ্যাড্রেস করে, যেমন আইপি একটা কম্পিউটারের নির্দিষ্ট ওই কম্পিউটারের অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে এটা মানে, এবং একটা কম্পিউটার থেকে অন্যটা কানেক্টে নেটওয়ার্ক হোক বা মানে কম্পিউটারের কানেকশনটা বিল্ড আপ করে কিসের মাধ্যমে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আইপি কয় ধরনের বর্তমানে চলমান আছে, IP4, IP4 এর ডাটাগুলো মানে নাম্বারগুলো কীভাবে থাকে, শুধুই নাম্বার। আর IP6 ভার্সন 6 এর কী থাকে নাম্বার ওর অ্যালফাবেটগুলো থাকে। এটা দেখেন আমরা চিনতে হবে এটা IP6 না IP4টা আমি ইউজ করতেছি। যেমন আমাদের এখানে মনে হয় IP4গুলো ইউজ করা হচ্ছে, IP4 ভার্সন 4টা আজকে দেখা যায় ক্লাস এসে। তারপরে বিভিন্ন সার্ভিস, ইন্টারনেট সার্ভিসটা পাইলাম, ডায়াল প্যাড, DSL কেবল। এখান থেকে সবচেয়ে বেশি ফাস্ট কিসে, ফাইবার কেবল এবং DSLটা কি আছে, DSL তুলনায় কেবলটা কি কেবল ফাস্ট কেন, ডিরেক্টলি শেয়ার। নামাজের সময় নামাজ চলে গেছে, চলেন আমরা নামাজ পড়ি, ভিডিওতে রেকর্ড থাকবে। এখন আসেন যে বিষয়টা আমাদের তো ব্রাউজার এবং বেসিক ইন্টারনেট ওদিকে কথা হলো আমি বলবো। এখানে বেসিক ইন্টারনেট এবং কী ছিল আমাদের বেসিক কম্পিউটার সম্পর্কে জানছিলাম, মানে বেসিক কম্পিউটার সম্পর্কে বলতে কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার কী বিষয়গুলো জানছি। এখন চলেন আমরা প্র্যাকটিক্যালি আজকে কিছু কাজগুলো দেখব। প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো দেখতে যাবে, যেমন আমাদের সবার এখানে তো এভাবে যারা নতুন কিনবেন তাদের অনেকগুলো বিষয় সেটিং করতে হয়, সেট আপ করতে হয়। একটা কম্পিউটার কীভাবে আপনি কাজ শুরু করবেন, সেট আপ করবেন কি, এবং প্রত্যেকটার নাম কী নাম বলে, এই নামগুলো আমরা একটু জানি, মানে একটু মানে আভ্যন্তরীণ সেটিংগুলো মানে প্র্যাকটিক্যাল সেটিংগুলো আমরা কীভাবে করতে পারি, বা একটা কম্পিউটার শুরু করে কীভাবে আমরা কম্পিউটারে যে আমরা প্রথমে যে স্ক্রিনটা আমরা দেখতে পারতেছি এটাকে কী বলে, এটাকে ভিউ পোর্ট বা অনেকে ডিসপ্লে বলে। ভিউ পোর্ট বলতে এখানে আমরা ভিউ পোর্ট দেখতে পাই, মানে এটা ডিসপ্লে বা ভিউ পোর্ট, ঠিক আছে। প্রথম যেমন এই যে অংশগুলো এগুলো আমরা কি ভিউ পোর্ট বা কম্পিউটার ডিসপ্লে, বা আমরা যখন মনিটর বলি, মনিটর তো সম্পূর্ণ মনিটর হলো ব্যাক সাইডেও মনিটর, নিচটাও সম্পূর্ণ মিলিয়ে তো মনিটর। তাহলে ডিসপ্লেটা আর চাইলে ভিউ পোর্ট আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। আর কম্পিউটারে দেখেন এই যে নিচের এগুলোকে বলা বিভিন্ন, যেমন তার আইকন বা ফাইল এবং ফোল্ডার বা বিভিন্ন শর্টকাট, যেমন দিস পিসি বিহাইন্ড দ্য আর এখানে শর্টকাট, যেমন দিস পিসিতে ক্লিক করলে যেমন দিস পিসি অপশনটা আমরা আসছে, এগুলোকে শর্টকাট বা এগুলোকে আমরা বিভিন্ন ফাইল বা ফোল্ডার সফটওয়্যার এগুলো আমি বলতে পারি। আর কম্পিউটারের এই যে নিচের অংশগুলোকে বলা, এই অংশের নাম কী, যেমন এগুলোর নাম কেন বলতেছি, এগুলো মুখস্থ করার দরকার না যে আমাকে হাফেজের মতো মুখস্থ করতে হবে এমন কিছু না, কিন্তু আমাকে জানা থাকা দরকার, এবং করতে করতে দেখো একটা টাইমে মুখস্থ হয়ে গেছে, বুঝছেন। যেমন এই যে অংশটুকু অনেক সময় ধরে আপনি কোনো একটা সাপোর্টের জন্য দরকার আছে, সব সাপোর্ট বলতেছেন, তো আমি বললাম অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টারে যান। কারণ স্যার নোটিফিকেশন সেন্টার আবার কী বা কোন জায়গায় এটা পাওয়া যায়, এটা জানা দরকার না। যেমন এটা তো স্পেসিফিক একটা নামের দরকার, নামটা যেমন অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টারটা হচ্ছে এই যে অংশটাকে বলা হয়, এই যে অংশটুকু এতটুকু, এটাকে বলা হয় কি অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টার। আমি সিলেক্ট করে দিন দেখাচ্ছি, এই যে অংশটুকু বলা হয়, এই যে অংশটুকু বেশি সিলেক্ট হয়ে গেছে, আবার সিলেক্ট করি, এটা এখানে নিয়ে আসি সুবিধা হবে। হ্যাঁ, তো এই যে অংশটুকু এতটুকু, এই যে অতটুকু এটাকে কী বলা হয়, অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টার। অ্যাকশন বলা হচ্ছে কারণ কি এখানে আপনি যে কোনো ব্রাউজার যে কোনো প্রোগ্রাম রান করুন না কেন, এখানে আমরা দেখতে পাবো যে কোন কোন প্রোগ্রাম রান আছে বর্তমানে, এটা আমরা দেখতে পারি এখান থেকে। মানে সকল অ্যাকশনগুলো এখান থেকে করা হয়। আর নোটিফিকেশন সেন্টার মানে এখান থেকে নোটিফিকেশন, সব নোটিফিকেশনগুলো এখানে পাওয়া যায়। যেমন যেই আমাদের কম্পিউটারের নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, মেসেঞ্জারে, ফেসবুকে যেই নোটিফিকেশন আসে এখানে কোথায় আসবে, এখানে আসবে, বুঝে গেছে। অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টার এখানে অনেকগুলো সেটিংগুলো আছে, বা অ্যাকশন যাই অ্যাকশন করতে হবে বা যে কোনো বিষয়ে আপনি সেট আপ করতে হলে আপনি এখান থেকেই করতে, যেমন কানেক্ট, নেটওয়ার্ক, মোবাইল হটস্পট বা এরোপ্লেন মোড, লোকেশন, সবগুলো বিষয় আপনি এখান থেকেই করতে পারবেন। VPN সেট আপগুলো সবগুলো। তারপরে আছে দেখেন এখানে ডেট অ্যান্ড তারিখ, ক্যালেন্ডার এবং ডেট টাইম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারিখগুলো বা এখানে ক্লিক করলে আর কি সেটিংয়ে চলে যাবেন।
জি আসে না। তাহলে এগুলো তারিখ আমরা দেখতে পারতেছি এবং বিভিন্ন বিভিন্ন ইভেন্ট বা বিভিন্ন ইভেন্টগুলো, যেমন আমার আগামী 15 তারিখ বা আগামী 25 তারিখ একটা মিটিং আছে, আপনি চাইলে বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন ইভেন্টগুলো নিটগুলো আপনি কী করতে পারবেন, এখানে সাইন আপ করা লাগবে প্রথমে একটা অ্যাকাউন্ট আপনার জিমেল দিয়ে সাইন আপ করলে এগুলো হয়ে যাবে, তো এখান থেকে করা যায়। তো সেমভাবে আপনার ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করা যাবে, এখানে ভলিউম কম বেশি করা যায়। আর এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, এখানে কীভাবে আমরা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশনগুলো ওয়াইফাই কানেকশনগুলো যেটা আছে এটা আমরা করতে পারবো, এখান থেকে আমরা করব। যেমন আমরা বর্তমানে একটা টাইমস স্টুডেন্ট ওয়াইফাই একটা ওয়াইফাই এটাই কানেক্ট করা আছে। তো এই ওয়াইফাই কানেক্ট করার দেখেন এখানে আমাদের পাবলিক বা আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো, এই যে আইপি কানেক্ট করা যায়, এই যে আমাদের এই আইপিগুলো কোন আইপি বলেন তো? ভার্সন 4। এটা কিন্তু আরও অনেকভাবে আমরা চেঞ্জ করতে পারি, যেখানে এখানে যেমন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, ইন্টারনেট প্রপার্টিজ, এজেন্ট ভার্সন কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখানে আইপি অ্যাড্রেসগুলো আমরা এখানে সেট করতে পারি। সেটিংগুলো এখন কমপ্লিকেটেড লাগবে, এটা আমি দেখাচ্ছি না এখন। তো তারপরে এটার নাম কি বললাম তাহলে? অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টার। এই অপশনগুলোকে কি বলা হয়? ডিসপ্লে বা ভিউ পোর্টগুলো আমরা করতে পারি। তারপর দিন এই যে কালো রঙের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরে বিষয়। এই যে কালো, এগুলোকে কি বলা হয়? টাস্ক বার। এটাকে বলা হয় টাস্ক বার। টাস্ক বারগুলো আমরা অনেকভাবে এখান থেকে সেটিং করতাম। আমরা যদি টাস্ক বারের রাইট বাটনে ক্লিক করে দেখেন অনেকগুলো সেটিং আমরা দেখতে পাচ্ছি এখানে। টাস্ক বার সেটিং করতে পারবো। টাস্ক বার যেমন এখানে কি আছে, অটোমেটিকলি হাইড, মানে এটা যেন অটোমেটিকলি হাইড হয়ে গেছে, যখন আমরা হবার করবো এখানে তখন আসবে, এটা আমরা এখান থেকে সেটিং করতে পারি। ট্যাব হাইড ট্যাব মুড করতে পারি, বা বাটন থাকবে কিনা, টাস্ক বার বাটন কোন দিকে থাকবে, লেফটে নিয়ে আসি, এই যে লেফটে চলে আসে। আপনি যদি আপে থাকতে টপে নিয়ে আসেন, আগে ছিল এখানে এই যে বারগুলো কোথায় আসছে, এখন টপে আসছে। এই যে নোটিফিকেশন সেন্টার এখন কোথায় করে, তো এখান থেকে এইগুলো থেকে এটা আমরা করতে পারবো। আমরা যেহেতু বেশি ইউজ টু বটমে থেকে আমরা ইউজ টু বেশি সবসময় বটমে থাকে, এই জন্য ইউজ টু বলি। তো এই ধরনের সেটিংগুলো আমরা টাস্ক বারগুলো এখানে পাবো, এটাকে বলা হয় টাস্ক বার। ঠিক আছে। আর এই যে মেনুগুলো দেখতে পাই, এগুলো বলা হয় স্টার মেনু। এগুলো বলা হয় স্টার মেনু, যেগুলো আমরা টাস্ক স্টার মেনু না, এদিকে আমরা কি স্টার মেনু মনে এটাকে বলে। ধরেন আমি এই দিস পিসিকে তখন আমরা কী করবো, আনপিন স্টার। আচ্ছা, স্টার মেনু স্টার হচ্ছে এখানে, আর এখানে টাস্ক বার মেনু, মানে টাস্ক বার শর্টকাটে রাখার জন্য, যেমন আমার ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি, ইজিলি যেমন আমাদের গুগল ক্রোম, যাতে আমরা ইজিলি সকল বিষয় অ্যাক্সেস করতে পারি, এই জন্য এগুলো এখানে রাখা হয়। এগুলো কীভাবে এখানে রাখা হয়, যেমন এই যে আমাদের স্টার বাটন, এই যে বাটনটাকে বলা হয়, এটা কী বলা হয়? স্টার বাটন বা উইন্ডোজ বাটন। অনেকে বলে উইন্ডোজ বাটন, আর এখানে স্টার বাটন, যেখানে হবার করলে লেখা আছে নামগুলো স্টার বাটন। স্টার বাটনে এসে আমাদেরকে অন অফ সেটিং এভরিথিং তো এখানে করা যায়। ধরেন এখানে কোন সফটওয়্যার একটা আমি এটাকে প্রথমে আনপিন করি, এটা আনপিন টাস্ক বার, মানে আনপিন টাস্ক বার আনপিন করে ফেললাম। মানে এই যে টাস্ক বারে আমাদের সফটওয়্যারগুলো শর্টকাটে রাখতে পারি, যার কারণে আমরা সহজে ইউজ করতে পারি। যেমন ধরেন এই যে ফার্স্টনটা আমি এখানে সার্চ করে নিয়ে আসতে পারবো। এই যে সার্চ অপশন আছে, আমি কী করলাম, ফার্স্টন লিখলে সার্চ দিলাম, ফার্স্টন স্ক্রিন ক্যাপচার এটা আছে। এখান থেকে আমি কী করে দেন পিন টু স্টার বার হইলে এই যে মানে স্টার বার বলে এটাকে বলা হয় স্টার বার, এই যে পিন করা আছে, ঠিক আছে। আর এখান থেকে পিন রাইট বাটনে ক্লিক করে যদি আপনি আনপিন স্টার বার যখন ফেলে দেন, তাহলে এখান থেকে স্টার বার থেকে চলে গেছে। আমি আবার এখানে নিয়ে আসবো কীভাবে, তো সার্চ করি ফার্স্টন লিখে, ফার্স্টন দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা পাবো পিন টু স্টার্ট বার, মানে দেখেন এখানে আমরা এখানে আসি দেখাবো কীভাবে হচ্ছে, এখানে চলে আসছে। আর এখান থেকে যদি আমরা পিন টু টাস্ক বার, বা এখান থেকে আবার টাস্ক বারে আমি কী করতে যাচ্ছি, পিন করতে যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করলে আমি দেখুন পিন টু কি টাস্ক বারে হলে কি, এই টাস্ক বারে চলে আসছে এটা ফাইলগুলো। এখানে আমরা রাখি কী কারণে, যাতে শর্টকাটে আমরা ইউজ করতে পারি, বুঝে গেছে। এটাকে দৌড়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারবো। আচ্ছা, ক্লিক এবং রাইট বাটনে ক্লিক, যেটা কনসেপ্টটা আমরা গত ক্লাসে বুঝেছিলাম, আজকে আবার বলতেছি। ক্লিক বলতে আমরা বুঝাবো কোনটা দিয়ে, লেফট বাটন, মানে আমরা লেফট এবং রাইট মাউসের দুইটা বাটন আমরা পাই। মাউসের বাটন কিন্তু মেইনলি তিনটা,
অনেক অনেক মাউসের বাটন 4টা থাকে, অনেক মাউসে মানে কিন্তু মেইনলি তিনটা হলো লেফট রাইট আর ওটা স্ক্রল বার, লেফট রাইট স্ক্রল বার। যখন আমরা ক্লিক বুঝাবো, ক্লিক বলবো, তাহলে বুঝে নিব কি দিয়ে ক্লিক করছি, রাইট দিয়ে না, হ্যাঁ লেফট দিয়ে। মনে রাখেন কি যখন আমরা ক্লিক করবো তখন যখন আমরা বলছি যে দিস পিসিতে ক্লিক করো, তাহলে ক্লিক মানে লেফট বাটনে আমরা ক্লিক করছি, ডাবল ক্লিক মানে দুইটা ক্লিক করতেছি। আর যখন আমরা বলবো যে রাইট বাটনে ক্লিক করবো, তখন আমরা অলরেডি আমি বলেই দিব যে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। যেমন টাস্ক বারে এসে রাইট বাটনে ক্লিক করবেন, এই রাইট বাটনে মানে বলে দেওয়া আছে। আর ক্লিক বললে বুঝবো আমরা লেফট বাটন দিয়ে কী করতেছি, ক্লিক করতেছি। আচ্ছা ওকে, তো তাহলে এটার নাম পাইলাম স্টার উইন্ডোজ বা স্টার বাটন বা উইন্ডোজ বাটন। এটাকে এই অংশটার নাম পাইলাম কি অ্যাকশন এবং নোটিফিকেশন সেন্টার। এটাকে ডিসপ্লে বা ভিউ পোর্ট বলে, এইগুলো নাম। আর এই মেনুগুলোকে বললাম কি টাস্ক বার আইকন। আর এখানে যদি আমরা মেনুগুলো নিয়ে আসছি, এটাকে বলা হয় স্টার আইকন, স্টার পিন, স্টার বাটন বা স্টার আইকন হিসেবে আমরা পিন করলাম। এইগুলো বিষয়গুলো। এখন যদি দেখেন অনেক সময় আরেকটা বিষয় এখানে দেখেন, এই যে ফাইলগুলো আপনারা শুরুর থেকে দেখবেন যে রিসাইকেল বিন এবং দিস পিসি, এগুলো আপনার মানে ডেস্কটপে নাই। প্রথমে যখন আপনি উইন্ডোজ দিবেন বা নতুন নিয়ে আসবেন, এগুলো কী করে না থাকে না, তখন এগুলোকে নিয়ে আসতে হয়। তখন এগুলো আমরা কীভাবে নিয়ে আসতে পারি, তখন এখানে আচ্ছা আরেকটা বিষয় দেখেন, আমরা যখন আমি কিন্তু এটা হয়তো আমাদের একটু যে ছিল আগের ক্লাসে, আগামী ক্লাসের কিছু টপিক আমি এখন কভার করে ফেলবো, যেহেতু আমাদের হাতে কি আছে, কিছু সময় আছে, ঠিক আছে। সো এখন দেখেন রাইট বাটন, আমরা যখন কোনো কম্পিউটার অন করি, কেউ কিছু না জানুক আর না জানুক, দেখেন আমরা রিফ্রেশ করি না, অন করে কি রিফ্রেশ বলেন, এটা কাজ কি, কেন রিফ্রেশ করা হয়? না ফ্রেশনেসের জন্য না। যেমন এটা রিফ্রেশ অন করার পরে রিফ্রেশ দেওয়া হয় কম্পিউটারকে বোঝানো যে ইউজার চলে আসছে, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠো, যে আর কি। মানে এটাকে বলানো হয় যে প্রোগ্রামকে এরকম নোটিফিকেশন দেওয়া যে ইউজার চলে আসছে, তাড়াতাড়ি কী করার জন্য, রান হওয়ার জন্য। এইটাকে এই জন্য আমরা রিফ্রেশ দেওয়া। রিফ্রেশ বলতে কোনো ক্লিন আপ বা কোনো কিছুই হয় না, মানে এটাকে আর কি নক করা প্রোগ্রামকে, মানে ফাস্ট কাজ করার ক্ষেত্রে, মানে তাকে উইক আপ জেগেগুলোর জন্য রিফ্রেশ দেওয়া হয়। আর দেখো আমরা এই সেমভাবে ডিসপ্লে বা বিপোর্টে এসে রাইট বাটনে ক্লিক করবো, দেওয়ার পর দেখেন পার্সোনালাইজ আছে, পার্সোনালাইজ বা ডিসপ্লে পার্সোনাল দুটো অপশন আছে। বা এখানে প্রত্যেকটা আরও একটা ভিউ, যেখানে ভিউতে জন্য আসি, আমাদের এই আইকনগুলো লার্জ না মিডিয়াম, লার্জে ক্লিক করলে অনেক বড় হয়ে যাবে। যদি আমরা ভিউতে আসে স্মল দিয়ে অনেক ছোটো হয়ে যাবে, এরকম এই আইকনগুলো, মানে এই ভিউ পোর্টের এগুলো চেঞ্জ হবে এখান থেকে। দেখুন আবার যদি আপনি শর্ট বাই দেখেন আছে, শর্ট বাই যেমন সাইজ অনুযায়ী আসবে, দেখেন সবচেয়ে বড় সাইজ এগুলো সামনে আসছে। বা আবার দেখেন ভিউ শর্ট বাইতে দেখেন আপনি যখন বলেন যে কী আসছে, নেম অনুযায়ী আসবে, তাহলে নেম অনুযায়ী দিলে দেন নেম অনুযায়ী আমাদের কী আসছে, এরকম ভাবে সুন্দর হয়ে আসছে। মানে নেম অনুযায়ী কী করবে, আমাকে একটা অ্যালাইনমেন্টগুলো দেখাবে আমাকে। তারপরে আবার কি আছে, আইটেম টাইপ বা ডেট মডিফাই, ওই অনুযায়ী আমাকে এরকম শো করবে। সো আমরা নেম অনুযায়ী তাকে সুন্দর ভালো লাগে, মানে এইরকম নেম অনুযায়ী কী করা হচ্ছে, সুন্দরভাবে অ্যালাইনমেন্টগুলো হয়ে গেছে, ভালোই লাগতেছে। আবার চাইলে আমরা কী করতে পারবো, ধরে এগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারবো, ধরে একটা ধরে আমি কী করবো, এখানে অ্যালাইনমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এগুলো ডেস্কটপ আইকনের ক্ষেত্রে, মানে এই আইকনগুলো বা ফাইলের ক্ষেত্রে এরকম আমরা করতে পারি। এখন আসেন যেন আমরা পার্সোনালাইজ সেটিং, ডিসপ্লে সেটিং আসি, প্রথমে ডিসপ্লে সেটিংটা দেখে ফেলি। এখন ডিসপ্লে সেটিংয়ে দেখেন কী আছে, এটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমাদের একটা উইথ মেনটেন করে কী করতে হবে, কাজ করতে হবে। মানে উইথ মেনটেন না হলে দেখা যাবে আমার ডিভাইসে দেখাচ্ছে খুব চমৎকার, অন্য ডিভাইসে বড় হয়ে গেছে, মানে ডিজাইন ফেটে গেছে, এরকম দেখাবে। তো আমি যে উইথ মেনটেন করে আমাকে কী করতে হবে, কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যখন এই এটা 18-19 ইঞ্চি, মানে এটা কত ইঞ্চি, 22 ইঞ্চি, এটা 22 ইঞ্চি। এই যে মনিটরটা কত ইঞ্চি, 22 ইঞ্চি। বা অনেকের ল্যাপটপ থাকলে অনেক ছোটো ল্যাপটপ থাকবে, বা তার ইঞ্চিগুলো মানে 15 ইঞ্চি বা 14 ইঞ্চি এরকম থাকে, বা 16 ইঞ্চি হাইয়েস্ট ল্যাপটপের ক্ষেত্রে। এর চেয়ে বেশি থাকে না। আর যদি ডেস্কটপ হয় তাহলে তো 22 ইঞ্চি বা এর চেয়ে বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনাকে কী করবেন, মানে ডিসপ্লে কন্ডিশনগুলো কীভাবে সাজাবেন। দেন কী আছে, যেমন এখানে আমি এখানে কত দেওয়া, 125% দেওয়া। এই জন্য আমি 100% দিয়ে, এখন সবগুলো ছোটো দেখাচ্ছে, মানে এখানে আমার আইকনগুলো সবগুলো ছোটো দেখাচ্ছে না, এই জন্য আমি এখানে কী দিব, 125% এখানে একদম এক্স্যাক্টলি ভালো দেখাচ্ছে। আর এটা ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না, এখানে পার্সেন্ট দিলে আর কি একটু বড় দেখাবে, ছোটো দেখাবে, এটাই মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ডিসপ্লে
রেজুলেশনটা মেইন ফ্যাক্টর। এখানে আমাদের ওয়েবসাইটগুলো মানে ওয়েবসাইটে যখন কাজ করবো এই রেজুলেশনটা মেনটেন করবো। আপনি এই যে রেজুলেশন এটি হলো স্ট্যান্ডার্ড রেজুলেশন 1920x1080, এটা হলো স্ট্যান্ডার্ড রেজুলেশন। এই রেজুলেশনে আমার ডিসপ্লেগুলো থাকবে, বুঝা গেছে? আচ্ছা, তারপরে যেমন অন্যান্য রেজুলেশন আছে আমাদের এখানে রিকমেন্ডেড বলতেছে, এটাতে রিকমেন্ডেডটা দেখলে অনেক ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে যাচ্ছে। যেমন আপনাদের আমরা যে 1920x1080 এই রেজুলেশনে কী করব, এই রেজুলেশনে আমরা আমাদের ডিসপ্লেগুলো থাকবে। আমরা তাহলে এটা আমরা রাখবো না 1920x1080 রাখবো। আর এটা দেখেন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, এটা তো বুঝেন ল্যান্ডস্কেপ কোনটা আর পোর্ট্রেট কোনটা, এটা কে কে বুঝেন চিনেন? মানে পেজগুলোর মাঝে লম্বা। হ্যাঁ, পোর্ট্রেট যেমন আমাদের মোবাইলে আপনি বলেন মোবাইল, আমার একদিন ইন্টারভিউতে বলা হয়েছিল, একটা ইন্টারভিউতে গেছিলাম যে বলছেন ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট জিনিসটা কি, এটা মানে জব ইন্টারভিউতে আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেছে। এটা লাগাই নেই, জব ইন্টারভিউতে জিজ্ঞেস কি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট ঠিকই। এখন আপনাকে তো জিজ্ঞাসা দিতে পারি কখনো, জানা লাগবে না? ল্যান্ডস্কেপ হচ্ছে যেমন দেখেন আপনার মোবাইলটা এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপে, মানে আমরা একটু কী বলা এটাকে মানে সিলেটি ভাষায় কী বলে ফাতারি করে রাখা, তাই না? আচ্ছা, এটা হলো ল্যান্ডস্কেপ। আর যখন আমরা ডাকি এটা কী বলে কি লম্বাভাবে যখন এটাকে পোর্ট্রেট, ঠিক আছে? পোর্ট্রেটে আমরা বলি। এখন সেমভাবে যদি আপনার বাসায় গিয়ে দেন পোর্ট্রেট দিয়ে দেন, দেখেন সব কিছু উল্টে যাবে। একদিন এরকম আসছে, একদিন সে জানে না হয়তো নতুন স্টুডেন্ট, সে বলছে স্যার আমার সব লেখা উল্টে গেছে, আমার ল্যাপটপ এখন উল্টে চালাইতে হয়। হ্যাঁ, তাহলে এরকম এখানে এসে সেটিং করলে আপনার ঠিক হয়ে যাবে। এখন আমি যদি পোর্ট্রেট দিয়ে দিয়ে উল্টে যাবে, আমাকে একটু আর কি সময় নষ্ট হবে, আর কিছু না, আপনি বাসায় দিয়ে ট্রাই করে দেখিয়েন একটু। আচ্ছা, তারপরে এই এখানে সেটিং দেখেন অ্যাডভান্স ডিসপ্লে সেটিং এখানে আপনি পাবেন। অ্যাডভান্স এখানে সব সেটিংগুলো এখানে চেয়ে গেছে, আর কিছু লাগবে না। মানে ডিসপ্লে সেটিংটা আমরা এই যে সেটিংটা আছে এই সেটিংটা আমরা কী করবো, আমাদের ল্যাপটপে সেম জিনিসটা রাখবো। 3D মোড দরকার নেই, 3D মোডের কোনো প্রয়োজন নেই এখন। আচ্ছা, এখানে আমি পরবর্তী আসছে, আগামী ক্লাসে এই জিনিসগুলো আমরা বুঝাবো, প্রত্যেকটা জিনিসে কী কী সেটিংগুলো আছে। এগুলা ডিসপিসি রিসাইকেল বিন এগুলো দেখাচ্ছে। তো এখন আমরা এই উইডোগুলো নিয়ে আসার জন্য পার্সোনালাইজ এই অপশনে আসবো। পার্সোনালাইজ এই অপশনে আসার পরে আমরা থিমে আসবো। থিমে আসার পরে দেখেন ডেস্কটপ আইকন, এই যে ডেস্কটপ আইকন, এখান থেকে এগুলো আমরা এখানে ক্লিক করবো। ধরুন এই যে ডেস্কটপ আইকনগুলো আমার কম্পিউটার এগুলো টিকমার আনচেক থাকবে। আনচেক করে যদি আমি এখন অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিই, দেখা যায় আমার এখান থেকে চলে গেছে সব কিছু। যে ডিসপিসি রিসাইকেল বিন নাই এখানে। আর এই ফোল্ডারগুলো আমি এখানে রাখছি বোধহয় মানে সি ড্রাইভে সেভ করার কারণে এখানে দেখাচ্ছে, মানে সি ড্রাইভে অর্থাৎ লোকাল ডিস্কে আমার কী করার সেভ করার কারণে আমাকে ডেস্কটপে আর কি এখানে দেখাচ্ছে। তো আমি যদি অন্য ডিস্কে রাখতাম তাহলে এখানে দেখাইতো না, বা এখানে আমরা মুভ করে এনে রাখা যায়। তো আপনার পিছিয়ে তো এরকম এইভাবে থাকবে না, যেমন এই ফোল্ডারগুলো তো নাই, আপনার পিছিয়ে থাকবে না। সো এটা আবার নিয়ে আসতে হলে কী করবো, যে সেইভাবে আমি আবার দেখাচ্ছি কীভাবে। কোথায় যাব, রাইট বাটনে ক্লিক করব, পার্সোনালাইজে যাব, তারপর থিমে আসার পরে ডেস্কটপ আইকন সেটিং, তারপর এখান থেকে যে কম্পিউটার রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল চাইলে ইউজার ফাইল এগুলো নিয়ে আসতে পারবেন, বা নেটওয়ার্ক এগুলো জন্য আপনি সবটা টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই করেন, দেন ওকে। দেখেন এখানে সবগুলোই চলে আসছে। এখানে কোথায় আসছে, যেমন কন্ট্রোল প্যানেলটা আসছে, ডিসপিসিটা আসছে, আর কি আছে রিসাইকেল বিনটা আসছে, আর কি নেটওয়ার্কটা আসছে, আর কি ইউজারটা আসছে। ইউজার টাইম সাইটে যে ইউজারটা আর কি মানে ক্রিয়েট করা এটাই আসছে, এই যে বুঝছেন। তো আমরা এটাকে একটু ভিউতে শর্ট বাই আসে কি নেমে দিয়ে দিই, নেই অনুসারে দেখেন আমার ঠিকঠাক মতো হয়ে চলে আসছে, ঠিক আছে। নেটওয়ার্কগুলো এইভাবে চলে আসছে। তাহলে এটা আমি চাইলে ডিসপিসি আমি এখানে নিচে নিয়ে আসতে পারি, উপরে নিয়ে আসতে পারি, এরকম, বুঝছেন। ওকে, তাহলে এই ছিল আমাদের মানে ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসা। বা এখানে রিসাইকেল বিনের কাজ কি, এটা একটু দেখাই ফেল। রিসাইকেল বিনের কাজ কি জানেন? হ্যাঁ, যাতে এখান থেকে ফিরে নিয়ে আসে, এগুলোর জন্য এগুলাকে আমরা প্রতিদিন ডিলিট দিব, বা এখানে কোনো কিছু ডাটাগুলো রাখবো। আচ্ছা, এখানে আর একটা বিষয় দেখার ক্ষেত্রের জন্য আমরা দেখি, মানে ডিসপিসিতে ঢুকি। আচ্ছা, আর একটা এখানে আমাদের সময় তো
এই ছিল ডিসপ্লে সেটিং। এই সেটিংগুলো আমরা আগামী ক্লাসে দেখব। টাস্কবার সেটিং, স্টার সেটিং, ফন্ট সেটিং, থিম সেটিং, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। এখন ওইদিকে যাচ্ছি না, ওইদিকে শুরু করলে আর কি আজকে আর খাবার দেওয়া যাবে না, এই জন্য শুরু করতেছি না। আচ্ছা চলুন আমরা দিস পিসিতে ঢুকি। দিস পিসিতে ঢোকার পরে দেখেন আমাদের অনেকগুলো ডিস্ক থাকবে। আপনাদের এসডিডি এবং এসএসডির কি স্টোরেজ অনুযায়ী ডিপেন্ড করে এগুলো থাকবে। আচ্ছা না এগুলো থাক, এই জিনিসগুলো এখন আমি আগামী ক্লাস থেকে রাখিয়ে দিই। আজকে যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে ফেলি, যে একটা ল্যাপটপ, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনি দেখবেন, কনফিগারেশন কী কী দেখবেন সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি যেভাবে একটা, যেমন আমি ধরেন আমি এই ল্যাপটপটা আমি কিনতে চাচ্ছি, তখন এই ডেস্কটপটা আমি কিনতে যাচ্ছি, কোন কোন ফ্যাক্টর কোন কোন জিনিসগুলো দেখা উচিত এই জিনিসগুলো রাখবেন। এবং নতুন যারা আছেন তারাও রিভিশন হয়ে গেল যে আপনাদের কোন কোন কনফিগারেশন ল্যাপটপ দিয়ে আমাদের এই কাজগুলো করতে পারবো। কনফিগারেশন ল্যাপটপটা যেটা হচ্ছে আমাদের Core i5 যদি ইন্টেল হয়, ল্যাপটপ কিন্তু এখন দুই ধরনের পাওয়া যায়, এটা কি বলেন তো আপনার? ইন্টেল আর একটা কি, আরটা কি AMD Ryzen। একটা হলো ইন্টেল যেমন Core i3, Core i5, Core i7, 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন এগুলো। আর একটা হচ্ছে AMD Ryzen সিরিজের, Ryzen 5000 বা Ryzen 5, Ryzen 6, Ryzen 7 পর্যন্ত আছে, Ryzen 8ও চলে আসছে। তো এই Ryzen সিরিজ এবং প্রসেসরগুলো Ryzen সিরিজ এবং ইন্টেল সিরিজের। তো আমরা যখন Ryzen সিরিজ কিনেন তাহলে Ryzen 5 বা Ryzen 6 কিনে নিলেন, ওকে, 8GB র্যাম, আর কি থাকবে একটা 120GB SSD, 8GB র্যাম 120GB SSD এনাফ, ঠিক আছে। বা আপনার স্টোরেজের দরকার লাগলে 1TB হার্ড ডিস্ক। এই কনফিগারেশন ল্যাপটপ আপনার অনায়াসে চলবে। আর যদি আপনি ইন্টেল নেন তাহলে কি Core i5 কত জেনারেশন, 7 জেনারেশন আপ, ঠিক আছে। যারা নতুন তাদেরকে বলছি Core i5, যেমন Core i3 বা Core i5 7 জেনারেশন এর আপ হইলে আপনাদের এই কাজগুলো স্মুথলি চলবে, কোনো সমস্যা হবে না, দৌড়াবে, কোনো অসুবিধা নেই। 7 জেনারেশন প্লাস বলছি, এখানে উপরে হলে তো আরও ভালোই, ঠিক আছে। তো এই ছিল আমাদের কনফিগারেশন। এখন চলেন আমি ধরেন একটা সেকেন্ড হ্যান্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক একটা ল্যাপটপ কী করতেছি, আমি কিনতে যাচ্ছি না, তখন এগুলো আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো, কোন কোন বিষয়গুলো আমি দেখব, চলেন আমরা এই জিনিসগুলো দেখি আগে। ফার্স্ট অফ অল আমরা দেখব তার কনফিগারেশন কি। প্রথমে আমরা বলছিলাম দিস পিসিতে এসে আমরা কি করতে পারবো, তার জেনারেশন এগুলো দেখতে পারবো, তাই না। প্রপার্টিজে আসার পর আমরা দেখতে পেলাম যে প্রসেসর, কি প্রসেসর এখানে 11 জেনারেশন এবং i5 আর কি 11 জেনারেশন, এবং গিগাহার্জ দেখেন কত 2.60 থেকে 2.59, মানে এই গিগাহার্জের, এটা গিগাহার্জ কি আসতেছি এটা বিষয়ে। তারপর ইনস্টল র্যাম কত জিবি, 16GB। তারপরে সিস্টেম 64 বিটের সিস্টেম, এটা এতটুকু ইনফরমেশন পাইলাম এখানে। প্রথমে আমরা এই ইনফরমেশনটা দেখলাম, দেন আসেন আমরা অন্য একটা ইনফরমেশন দেখি। কি আনলাম, কন্ট্রোল শিফট কি ইএসসি, যেটা উপরে কিবোর্ডে আছে, ইএসসি ক্লিক করে এখান থেকে পাবো। অথবা আমরা এই যে টাস্ক ম্যানেজারে এসে কি টাস্ক ম্যানেজার, টাস্ক বারে রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজার পাবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখবো। প্রথমে প্রসেসরে না আসে কি করবো, আমরা পারফরমেন্সে আসবো। পারফরমেন্সে এসে দেখবো কি আছে, এটা সিপিইউ, অর্থাৎ আমাদের প্রসেসরটা কি দিয়ে তৈরি, কি কোন ভার্সন আর কি, 11 জেনারেশন Core i5 এর 11 জেনারেশন, গিগাহার্জ কত 2.60। তো এইটা জিনিস দেখবো। এখন গিগাহার্জটা হচ্ছে ক্লক স্পিড, একটা ল্যাপটপের ক্লক স্পিড, মানে স্পিড কতটুকু পর্যন্ত বুস্ট আপ হতে পারে, ঠিক আছে, কত থেকে কত পর্যন্ত বুস্ট আপ হতে পারে, ঠিক আছে। এখন দেখা যাবে অনেক ল্যাপটপের জেনারেশন কম কিন্তু ক্লক স্পিড খুব বেশি। যেমন আমার একটা শুরুতে আমি যখন একটা ল্যাপটপ ইউজ করেছিলাম পেন্থিয়ন সিরিজের, পেন্থিয়ন বুঝেন, মানে কোনো জয় না, জেনারেশনের মধ্যেই পড়ে না, ডুয়েল কারেন্সি, পেন্থিয়ন সিরিজ আর ডুয়েল কারেন্সি সেম একই বলে, হ্যাঁ। পেন্থিয়ন সিরিজে যেমন ওই জেনারেশন আগের যে ল্যাপটপগুলো আসছিল তখন পেন্থিয়ন সিরিজে ইউজ করা হইতো। তো এটার পেন্থিয়ন সিরিজে হলে কি হবে, এটার ক্লক স্পিড আসছিল 3.60 থেকে 4.20, বুঝতে পারতেছেন ক্লক স্পিড কি কতটুকু। তখন আর কি ক্ষেত্রে, যেমন প্র্যাকটিস শুরুর ক্ষেত্রে দেখা যায় খুব স্মুথলি কাজ করছে। এমনকি দেখা গেছে যে অনেকের Core i5 11 জেনারেশন কম্পিউটার, সেখানে যে প্লাগ ইন এবং থিম ইনস্টল হচ্ছে না, আমার কম্পিউটার এটা ইনস্টল হচ্ছে, তাই ক্লক স্পিডের কারণে, মানে ক্লক স্পিড খুব বেশি বুস্ট আপ আসছিল।
8 GB র্যাম ছিল, মানে ভালোই চলতেছে, তারপর এটা সেল করে দিয়েছিলাম, মানে এর চেয়ে আরও ডেভেলপ এটা কিনছি। সো বিষয়টা হচ্ছে এই লোক মানে ক্লক স্পিডটা হচ্ছে মানে গিগাহার্টজ, যেমন এই যে গিগাহার্টজ যেটা আছে এটা যে ক্লক স্পিড বলে, অর্থাৎ একটা কম্পিউটার কতটুকু বুস্ট আপ হতে পারবে বা কতটুকু লোড নিতে পারবে বা তার স্পিড কতটুকু পর্যন্ত সে নিতে পারবে, এটাই হলো ক্লক স্পিড। আচ্ছা, এখানে আরও একটা বিষয় দেখেন, এখানে আমি আবার এখানে আসি। আচ্ছা, এখানে আসে প্রপার্টিতে দেখেন ইন্টেল এখানে দিচ্ছে না গিগাহার্টজ এটাও আর কি যে। আচ্ছা, তো আচ্ছা যাই হোক, এখানে যেহেতু এখানে লেখা নাই বা দেয় নাই। আচ্ছা, Core i5 যে i5-11 এখানে কিন্তু দেখুন অনেক একটা সংখ্যা লেখা থাকে ইউ থাকে, ইউ মানে আলট্রা বলতে, অর্থাৎ আলট্রা যখন থাকে ল্যাপটপে কম্পিউটারে, তাহলে ইউ লেখা থাকে, তাহলে বুঝবে আলট্রা এটা মানে মোটামুটি বাড়ি অনেক কাজগুলো কী করা যাবে, আলট্রা ভার্সন এগুলো কাজ করা যাবে। তো এই ধরনের ভার্সন এখানে এটাতে নাই। আচ্ছা, তারপরে আমরা মেমোরিটা দেখলাম, মেমোরি কত জিবি আছে, 16 GB আছে। 16 GB তো ওকে, এখানে মেমোরি আর কিছু দেখার আলাদাভাবে কোনো কিছু দেখার মতো কিছু না, যেমন কোন কোম্পানিটা দেখলে এখানে পাওয়া যাবে না, তাকে বুঝিয়ে কোন কোম্পানি কিনছে। যেমন DDR4 এবং DDR3 আছে, এগুলো কি জানেন? র্যামের মানে প্রকারভেদ, একটা DDR4 DDR4টা তার স্পিড বেশি থাকবে, DDR3 একটু স্পিড কমে। এখন তাকে আগে জিজ্ঞাসা করবেন কোন র্যাম কোন ভার্সনটা ইউজ করা হয়েছে। যদি DDR4 হইতে তো ভালো, DDR3 হইলে তো আর কিছু করার নাই, এটা DDR4 থেকে তুলনামূলকভাবে কম স্পিড পাওয়া যায়। তারপর ডিস্কগুলো কী আছে, যেমন মানে কি ডিস্ক, এটা কী লেখা দেখেন তো, SSD লেখা, মানে ডিস্কটা কি SSD কত জিবি, 512 GB SSD লাগানো। এখানে HDD নাই, এখানে HDD নাই, তাহলে এখানে আর দেখবেন SSD আছে কিনা লেখা থাকবে, তাহলে এটাতে SSD আছে, র্যাম আছে, CPU আমার ইন্টেল Core i5 11 জেনারেশন আছে। এই জিনিসগুলো দেখলাম। দেন আসবে আমরা ইথারনেটের অসুবিধা নাই, আপনার নেটওয়ার্ক কানেকশন যেটা এটা ঠিক আছে, মানে এই যে নেটওয়ার্ক এটা তো তখন তার নেট কানেকশন থাকবে না, এটা দেখার কিছু নাই। GPU মানে গ্রাফিক্স কার্ড কত জিবি আছে, গ্রাফিক্স কার্ড কত আছে, এখানে 8 GB গ্রাফিক্স কার্ড আছে আর কি, 8 GB গ্রাফিক্স কার্ড। তাহলে এই জিনিসগুলো কী আছে একটা ল্যাপটপে, আমি এটুকু দেখলাম, বুঝে গেছে কী আসলে। যেমন সে বলছে আমার এটা Core i5 11 জেনারেশন, এটা 11 জেনারেশন কোন জেনারেশন আমি চেক করতে হবে না, চেক করলাম। তাহলে আমাদের যদি এখান থেকে Core i5 10 জেনারেশন হয় বা 7 জেনারেশন প্লাস হয়, তাহলে এটা আমরা কিনতে পারি, এটা আমার চলবে। মেমোরি কত জিবি লাগবে, 8 GB লাগবে। HDDর জন্য SSD তাকে কম হইলে 120 GB SSD নিয়েন, আর HDD চাইলে আপনি 1 TB বা 500 GB লাগাইতে পারেন, শুধুমাত্র স্টোরেজগুলো রাখানোর ক্ষেত্রে, যেমন বিভিন্ন ফাইল বিভিন্ন ফোল্ডারগুলো রাখার ক্ষেত্রে। আর SSDতে আমরা উইন্ডোজ রাখবো, যাতে দেখা যায় আমরা কী থাকবে, কম্পিউটারটা ফাস্ট কাজ করবে। এগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তার GPU যদি তাকে, গ্রাফিক্স কার্ড যদি তাকে, তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এইগুলো বিষয়টা। এখন 8 GB র্যাম কাজের জন্য আপনাদের লাগবেই, যাতে 4 GB অনেক সমস্যা করে, স্পিড কমে যায়, কারণ আমাদের তো অনেক মাল্টিটাস্কিং থাকে, অনেক যেমন অনেক লোকাল হোস্ট থেকে কাজ করবো, তখন এখানে অনেক র্যামই কনজিউম হয়, ঠিক আছে। এর জন্য 4 GB অনেক স্লো হয়ে যায় ধীরে ধীরে। তো 8 GBটা আপনি নিয়ে দিবেন। আপনার কি কনফিগারেশন? আচ্ছা, এরপরে দেখেন আর কি দেখবেন, তাহলে এগুলো দেখলাম, দেখার পরে সিপিউর ক্ষেত্রে এখানে আর কি আছে। আচ্ছা, এটা কোর বা যে আপনি কি দিলাম গিগাহার্টজটা করলাম, গিগাহার্টজ চেষ্টা করবেন সবসময় 2 উপরে থাকতো। আবার এটা ডিপেন্ড করে থাকে, যেমন আপনি ইন্টেল HP ল্যাপটপ যদি নেন, দেখা যাবে 1.60 GHz, কিন্তু এটা Core i5 8 জেনারেশন 7 জেনারেশন, এটা আবার অনেক সময় চলে। যেমন এটা অনেক সময় ডিপেন্ড করে, বললাম না আগে অনেক জেনারেশন কম কিন্তু গিগাহার্টজ বেশি হওয়ার কারণে, ক্লক স্পিড বেশি হওয়ার কারণে ভালো চলতেছে। আবার জেনারেশন কম, গিগাহার্টজ কম আছে। এখন চেষ্টা করবেন যে 2.0 মানে 2 উপরে কি থাকো, গিগাহার্টজটা থাকতো, ঠিক আছে। তো এই গিগাহার্টজ হলে এই ক্লক স্পিডে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ভালোই চলবে। 2.5 হ্যাঁ, 2 মিনিমাম বলছি, 2 এবং 2.5 হলে তো আরও ভালো। 2 এখানে আছে কত, 2.60 না, এতে 2.60 5960, তো এটাই চলবে, অসুবিধা নেই। 2.50 বা 60 তো ওর ভালো আছে। কম হইলে কত থাকতো, 2 থাকতো। আচ্ছা, এখানে স্ট্রোক বা কোর এগুলা এটা থাক, বা লজিক প্রসেসর কত 12 কোর
এটা এই বিষয়গুলো একটু কমপ্লিকেটিভ, এখন আপনার দেখার মানে দরকার এখানে জাস্ট একটু ফলো করিয়েন। আর বিষয় আছে, এখন এগুলো চেক করার পর আমি আরেকটা দেখব আমাদের এই যে ল্যাপটপটা আছে তার সিস্টেম মানে আপডেট কত সময় আছে, কত হয়েছিলেন সিস্টেম আপডেট। সিস্টেম ইনফরমেশন আপনি কি দিবেন, এখানে যাবেন সিস্টেম ইনফরমেশন দেখার পরে এখানে আপডেট দেখেন, এখানে পাবেন যে কবে সে আপডেট দিছে এটাকে, মানে প্রসেসরটা, যেমন অনেক সময় প্রসেসরগুলো কি থাকে অনেক ব্যাকডেটেড প্রসেসর, সে এই মানে আপডেট দিছে কবে, মানে এটা ব্যাকডেটেড কিনা না আপডেটেড, আমি যে প্রসেসরটা কিনতেছি এখানে রিপেয়ার কিনা, মানে কবে এটা আপডেট দিছে, এটা এই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। বা এটা অনেক সময় আবার হাইড করে রাখা যায়, আপনি খেয়াল করবেন যে এখানে আছে কিনা। কই গেল, আমাদের মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো ইউজ করা হয়েছে, এরকম নট অ্যাভেলেবল সিস্টেম নেম, এটা আপডেটটা দেখা যাচ্ছে না, মানে আপনারা চেক করবেন এখানে আপডেট দেখা যাচ্ছে 2021-এ আপডেট, এটা রিসেন্ট টাইম আছে, এখন 2016-এর আপডেট দেওয়া প্রসেসর, তাহলে এটা অনেক দিন ইউজ হয়ে গেছে, এই ধরনের ল্যাপটপ আমি কিনবো না। বুঝে গেছেন বিষয়টা, এখানে প্রসেসর মানে সিস্টেম আপডেট একটা অপশন পাবেন, তো এই আপডেট অপশনটা দেখবেন সে কত সালে আপডেট হয়েছে। যেমন ধরেন আমি একটা ল্যাপটপ কিনছি সেকেন্ড হ্যান্ড, এর আপডেট হয়েছে 2016 সালে, 15 সালে বা 14 সালে, 18 সালে, অনেক দিন হয়ে গেছে, 18 সালে 5 বছর হয়ে গেছে, তাহলে এই ল্যাপটপ অলরেডি 5 বছর ইউজ হয়ে গেছে। এখন সেদিন বলে না এটা ইউজ হয়েছে না 1 বছর ইউজ হয়েছে, তাহলে এটা ভুল কথা। অলরেডি সে প্রসেসরটা আপডেট বিল্ড হয়েছে কবে, 18, হ্যাঁ বুঝি নাই, একটা ল্যাপটপ কি কথা বলতেছেন, হ্যাঁ বুঝি নাই, প্রসেসর এখানে এটাতে হাইড করা, মানে আপনি এইখানে পাবেন সিস্টেম আপডেট, এখানে পাবেন, হ্যাঁ এখানে একটা অপশন পাবেন সিস্টেম, এটা কই থেকে পাবো, এটা ভিডিওতে আছে, আপনি সার্চে আসবেন, সার্চে আসার পর সিস্টেম ইনফরমেশন লিখবেন, হ্যাঁ সিস্টেম ইনফরমেশন। আপনার কথা বলতেছে মনোযোগী না, এজন্য তো দেখতেছেন না, মনোযোগী ছিলেন না, হ্যাঁ এটা হাইড, এটা উইন্ডোজের সময় হাইড করে রেখে দেয়, যারা জানে এটা উইন্ডোজের সময় হাইড করে রেখে দেয়, আপডেট কত সময় এটা দেখাবে না, এখন আবার যদি নতুনভাবে উইন্ডোজ দেওয়া তখন এটা শো করবে, বুঝলেন সেটা, তো এটার দরকার নেই। এবার এটা অনেক যারা বিক্রি করবে এতটুকু হয়তো পাবেন না, আপনি এটা চেক করবেন যে কত সালে আপডেট দিয়েছে, বুঝছেন, মানে এখানে সিস্টেমে আপডেট একটা অপশন পাবেন, যেখানে সাল কত সালে দেওয়া আছে এটা পাবেন, এখানে সিস্টেম সামারি, এখানে দেখা যাচ্ছে না আর কি, যাই হোক এটা হাইড করে রেখে দিচ্ছে। তো আপনারা আপডেট যেটা আছে এটা কিনবেন, যেমন 2022-এ দিছে, তাহলে কি এটা 1 বছর বা 2 বছর ইউজ করা হয়েছে, তাহলে এটা কিনা যেতে পারে। যেটা 5 বছর যাবত ল্যাপটপ চলতেছে মানে রানিং, তাহলে এটা তো অনেকদিন আয়ু কমে আসছে, তাই না, তো এই বিষয়গুলো দেখবেন। আচ্ছা দেন হলো এখন আর কি দেখা দরকার আছে, আর দেখার দরকার নেই, তখন আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে আমাদের কি লিখবো, মানে কিবোর্ড চেকার, যেমন কিবোর্ড চেক করবো আমরা, কিবোর্ড, হ্যাঁ নিউ ল্যাপটপ স্যার অনেকগুলো সাবজেক্টগুলো মানে 30 34 রম স্যার এগুলো স্যার এসএসডি স্যার 128 থাকে 8GB RAM পুরো 6 7 রম থাকে স্যার, এগুলো থেকে কিনা এগুলা কি কিনা দেব নি স্যার, কোরাই 5 পুরো 6 পর্যন্ত আছে কোরাই 6, আমি কনফিগারেশন এটা বলছি, যেমন আমরা তো প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো কাজ করতেছে বা আমি নিজে কাজ করছি, কোরাই 7 বা 6 হইলে যদি র্যাম একটু ভালো হয়, ল্যাপটপের কন্ডিশন ভালো হয়, তাহলে এটা চলে, ঠিক আছে। ম্যাক্সিমাম কোরাই 7 যদি হয় আপনি স্মুথলি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কোরাই 5 7 জেনারেশন, এটাই বলছি, 7 জেনারেশন প্লাস হলে তো স্মুথলি চলবে। এখন যদি ধরেন আপনার এই মুহূর্তে 6 জেনারেশন আছে, চালান, অসুবিধা তো নাই, বুঝলেন। যখন আপনি নতুন কিনেন তাহলে এই কনফিগারেশনটা কিনেন, তখন আপনি মানে সুন্দরভাবে চালাইতে পারবেন। নাহলে যদি দেখা যাচ্ছে কিছুদিন যাওয়ার পর আপনার সমস্যা হচ্ছে বা আপনি হোমওয়ার্ক করতে পারতেছেন না, প্রবলেম হচ্ছে,
তো এটা তো এই কম্পিউটার তো আমার কিনা দরকার আছে, দরকার নেই। আচ্ছা একটা কোশ্চেন ছিল, উইন্ডোজ 10 আর উইন্ডোজ 7 এর মধ্যে পার্থক্য কি? সিস্টেমগত দিকে পার্থক্য, মানে আপডেটগত বিভিন্ন সিস্টেম, যেমন তাদের এই যে উইন্ডোজ 10 এর এক ধরনের সিস্টেম বা তাদের এই যে ডিজাইনগুলো, উইন্ডোজ 7 এ অন্য ধরনের সিস্টেম, ফাংশনগুলো অন্য ধরনের সিস্টেম, বুঝি না? যেমন আর কি ধরেন আপনি ধরেন আপনার কোন ফোন ইউজ করতেন, স্যামসাং ফোনেতে এক ধরনের সিস্টেম আছে, আবার অন্য যেমন আইফোন বা ওপ্পোতে অন্য ধরনের সিস্টেমগুলো, মানে ওই সিস্টেমগুলো আর কি চেঞ্জ থাকে। মানে উইন্ডোজ 7টা হচ্ছে আলাদা, এর আগের বিল্ড করা, আর এর আপডেট করে কী করা হচ্ছে 10 তৈরি করা হয়েছে, এর জন্য 10টা একটু আপডেটেড, অনেক বিষয় সাপোর্টেড। যেমন উইন্ডোজ 7 অনেক বিষয় সাপোর্ট করবে না, বর্তমানে সময়ে অনেক বিষয় কী করবে না, সাপোর্ট করবে না, আমাকে উইন্ডোজ 10 ইউজ করতে হবে। আবার উইন্ডোজ 10 এর অনেক বিষয় দেখা যাচ্ছে উইন্ডোজ 10 সাপোর্ট করে না, উইন্ডোজ 11 সাপোর্ট করে, কারণ আপডেটটা নিয়ে আসা হয়েছে। তো কী বলে কিবোর্ড টেস্টার লিখে আমরা কী করবো, এখানে আসবো, ঠিক আছে? তারপরে এখানে এই যে এখান থেকে আমরা প্রত্যেকটা কিবোর্ড আমরা কী করবো, টেস্ট করে দেখবো এখানে টেস্ট হয় কিনা, সবগুলো উঠে কিনা, আমরা একটা একটা করে সবগুলো চিপ দেবো। দেখেন এখানে কী হচ্ছে দেখেন, তারপরে ধরে একটা একটা সবটাকে দেখবেন যে আমরা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমার এগুলো প্রত্যেকটা টাইপ হচ্ছে কিনা, যদি সবগুলো এগুলো যদি একটা টাইপ না হয় তাহলে বুঝবেন যে কিবোর্ডে কী আছে, সমস্যা আছে। এখান থেকে কিবোর্ডগুলো টেস্ট আরও অনেকগুলো পাবেন, এটাতে রিসেট করে আবার দেখতে পারেন, আবার দেখলে আবার দেখতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা, কিবোর্ডের সমস্যা দেখলেন। তারপর ডিসপ্লে সমস্যাটা দেখবেন, ডিসপ্লে লিখে ডিসপ্লে ডিসপ্লে টেস্টার, ডিসপ্লে টেস্ট, এটা এখানে পাবেন, টেস্ট মাই ডিসপ্লে। ঠিক আছে, এখানে আসার পরে এখন এখান থেকে রেড দিয়ে আপনি ডিসপ্লে দেখবেন, ডিসপ্লে কোনো স্পট আছে কিনা, দেন এখানে কোনো স্পট দেখা যাচ্ছে না ডিসপ্লে কালার দিয়ে, অনেক কালার, এইখানে দেখেন কোনো স্পট আছে কিনা ডিসপ্লেতে, ডিসপ্লেটা আপনি কি করবেন, চেক করবেন কোনো স্পট দেখা যাচ্ছে চোখে, যদি স্পট দেখা যায় না তাহলে কী করবেন, এখান থেকে দেখবেন যে কোনো স্পট আছে কিনা, ডিসপ্লেগুলো চেক করবেন এখান থেকে, বুঝছেন? তাহলে এভাবে যখন আপনি এই টেস্টটা এটা দিয়ে আরও ভালো টেস্ট করা যায়, এটা হচ্ছে না কী কারণে, গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা যাই হোক, তাহলে আমরা ডিসপ্লে টেস্ট করলাম, তারপর ইনফরমেশন দেখলাম, এটা আপডেট কবে আছে সেটা দেখলাম, ওই সকল বিষয় চেক করে একটা ল্যাপটপ আমি কি করব, নেওয়ার চেষ্টা করব। আমার কথা কি বুঝছেন, কীভাবে কোন ল্যাপটপ নেবেন? এটা কি ল্যাপটপ টেস্ট করতে পারবেন না যে এটা ভালো কি ভালো না? হ্যাঁ, পারা যাবে। তো এগুলো দেখে কি করবেন, আপনি একটা মানে ডিসিশন নিয়ে যেটা আমি কিনবো কি কিনবো না, এইগুলো চেক করে দেন। ডিসপ্লে চেক করতে পারেন, কিবোর্ডগুলো অবশ্যই, ল্যাপটপ হলে কিবোর্ড অবশ্যই চেক করবেন, তার গিগাহার্জ কত আছে সেটা চেক করবেন, জেনারেশন কী আছে সেটা চেক করবেন, র্যাম কয় জিবি এগুলো চেক করে আপনি তখন কিনবেন। আশা করি যাই মনে হয় বুঝছেন আপনার ল্যাপটপ রিলেটেড। আর কোনো কোয়েশন আছে, যে কোনো কোয়েশন আছে স্যার আমি অন্য ওই ল্যাপটপ কিনতে পারবো কিনা, এরকম ল্যাপটপ রিলেটেড আর কোনো কোয়েশন আছে কিনা, ল্যাপটপ বা ডেস্কটপ আমি কী কিনবো, কোনটা কিনলে ভালো হবে, এটা কোনো কোয়েশন আছে? কারো আছে এই রিলেটেড কোনো কোয়েশন? ল্যাপটপ বা ডেস্কটপ কোনটা কিনবেন? কোনটা কিনবেন?